আমি অ্যাকচুয়ালি বেঁচে থাকতাম না, আমার বেঁচে থাকার কথা ছিল না। বাড়িটা যেদিন প্রথম ঢুকি সেদিন আমার কিরম একটা অস্বস্তি হয়। হঠাৎ আমার শরীর খারাপ হওয়া শুরু হতে থাকে এবং আমি আস্তে আস্তে যেটাকে বলে শুকিয়ে যাওয়া সেটা হওয়া শুরু করি। আমি তো অদ্ভুত বলছি, আমি একদিনে 1.5 কেজি চিকেন খেয়েছি একবারে। হ্যাঁ, একটা মিলে। বুঝতে পারছো না, আমি জাস্ট খেয়েই যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ভালো লাগছে, আর আমি শুকিয়ে যাচ্ছি, দুটো একসাথে হচ্ছে। there is something wrong. কোনো একটা এন্টিটি আছে যেটা নেগেটিভ, যেটা না আমার সঙ্গে কন্টিনিউয়াস লড়াই করে যাচ্ছে, যে কারণে বা তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল নেগেটিভিটি একদম। এবং শুধু তাই না, সে আমার থেকে কিছুটা শুষে নেওয়ার চেষ্টা করছে। আমি আমার আশেপাশে এরকম বেশ কিছু মানুষকে দেখেছি যারা অবিশ্বাস করতেই ভালোবাসে, তারা অবিশ্বাসী, হ্যাঁ এইসব কিছু হয় না, এরকম টাইপের লোক। জাস্ট 1 ঘন্টা ধরে কেউ যদি আমাদের এই পডকাস্টটা শোনে, তার হয়তো পার্সপেক্টিভ বদলে গেল, আমরা জানলাম না। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ স্পেশাল সেগমেন্টে, যেই সেগমেন্টে আপনারা আপনাদের প্রিয় ইউটিউবারদেরকে দেখতে পান, পডকাস্টারদের দেখতে পান, মিউজিশিয়ানসদের দেখতে পান, আপনাদের প্রিয় মানুষ যাদেরকে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখে থাকেন, তাদেরকে নিয়ে আমার এই সিরিজটা তৈরি। এবং এই সিরিজে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি একটি পডকাস্ট করেন, এবং তিনি যে পডকাস্টটি করেন সেই পডকাস্টের যে নাম, সেই নামের সঙ্গে তার আর আমার সম্পর্কের একটা সার্থকতা আমার মনে হয় তৈরি হয়েছে। তার পডকাস্টের নাম হলো দ্য সোল কানেকশন পডকাস্ট, এবং তার পডকাস্টে কিছুদিন আগে আমি গিয়েছিলাম অতিথি হিসেবে, এবং সেখানেই প্রথমবার তার সঙ্গে আমার আলাপ, এবং তার সঙ্গে সত্যিকারের সোল টু সোল একটা কানেকশন তৈরি হয়। এবং আজ আমাদের সাথে রয়েছে অরুণাভ খাসনবিশদা, এবং আমি খুব হ্যাপি তুমি আজকে আমার পডকাস্টে এসেছো, আমার বাড়িতে এসেছো। এবং আমরা অ্যাকচুয়ালি পডকাস্ট শুরু করার কথা ছিল অনেকটা আগে, কিন্তু আমরা আড্ডা মারতে মারতে এবং তারপর একটা ঘটনায় জড়িয়ে যাওয়ায় আমাদের পডকাস্টটা দেরি করে শুরু হয়। অরুণাভদা, ওয়েলকাম টু মাই পডকাস্ট প্রেত কথা লাইভ। থ্যাংক ইউ গৌরব। প্রথমে যে কথাটা বললে, ইট ইজ ভেরি ট্রু, যে আমি সবসময় চাই যে আমার যার সঙ্গে আলাপ হয়, বিশেষ করে পডকাস্টের ইয়েতে, আমি তাকে চিনতে চাই। তোমার সঙ্গে আলাপ হয় আমার এত ভালো লেগেছে। এন্ড আমাদের যেই কথাটা বললে, সত্যি সোল কানেক্ট কিন্তু আমরা করেছি একদম, এবং সেটার জন্য আই ওয়াজ ভেরি এক্সাইটেড এন্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন। কারণ আমার খুব এক্সাইটেড লেগেছিল যখন তুমি আমাকে ডেকেছিলে। চলো, কারণ উল্টো দিকে তো বসি না, জেনারেলি তোমার জায়গাটা ওই দিকটা বসি, তো চলো লেটস স্টার্ট টকিং। হ্যাঁ, আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করব বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স নিয়ে, যেটা অরুণাভদার জীবনের কিছু হরর এক্সপেরিয়েন্স বা তার দেখা কিছু হরর এক্সপেরিয়েন্স, সেটা আমরা পডকাস্ট এগোতে জানতে পারবো। এবং আমাদের পডকাস্টে ন্যাচারালি আমরা একটু সুপার ন্যাচারাল ইভেন্টস নিয়ে কথা বলি, তোমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, সেগুলো তুমি শেয়ার করো। তোমার কাছে ভূত কি, তোমার কাছে ভয় কি, তোমার কাছে ঈশ্বর কি, আমরা এই বিষয়গুলোকে নিয়ে একটু কথা বলি। এবং তার পাশাপাশি আমরা আড্ডায় যেমন ভাবে এগিয়ে যাওয়া যায় সেরকম ভাবেই আমি এই পডকাস্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার বিশেষ কিছু বলার নেই, সবার আগে যেটা বলার, যে কেমন লাগলো এই যে আমরা এই পডকাস্টটা শুরু করার আগে যে আমরা বিজ্ঞানী হলাম। হ্যাঁ, আপনাদের একটু বলে দিই, সেটা হলো আমরা এই পডকাস্টটা শুরু করার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তাতে ব্যাপারটা দেখা যাচ্ছিল যে কোনো একটা কারণে একটি অদ্ভুত আওয়াজ তৈরি হয়েছিল। আমরা মাঝখানে একটা পয়েন্টে বলেছিলাম এই আওয়াজটা বোধহয় ভুতুড়েও হতে পারে, কিন্তু ফাইনালি আমাদের বিজ্ঞানী মন এবং আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা এবং এই যে একটা ছোটবেলা থেকে গোয়েন্দা গল্প পড়ার যে একটা সুবিধা, তাতে আমরা এই আইডেন্টিফিকেশনটা করতে পেরেছি যে প্রবলেমটা ছিল একটি তারের। তো আমরা ফাইনালি সেইটা করার পর নিজেদেরকে খুব বিজ্ঞানী ফিল করছি আমরা, এবং সেই সব তারের প্রবলেমকে শেষ করে আমরা এখন পডকাস্টে বসেছি। ঠিক। অরুণাভদা, তুমি তোমার জন্মের শহর কোনটা? আমার জন্মের শহর শিলিগুড়ি। শিলিগুড়িতে জন্মেছি শুধু না, শিলিগুড়িতেই বড় হয়েছি। আচ্ছা, অনেকটা সময় কলেজও শিলিগুড়িতেই, এবং তারপর 2008-এ আমি শিলিগুড়ি থেকে কলকাতা আসি। কলকাতায় কাজের সূত্রে সম্পূর্ণভাবেই সিনেমা বানাবো বলে চলে এসেছিলাম কলকাতায়। জানতাম না যে এক্স্যাক্টলি কি হতে চলেছে বা সিনেমা বানানোর জন্য কি করতে হয়, শুধু সিনেমার প্রতি প্রবল একটা ভালোবাসা থেকে চলে এসেছিলাম, এবং তারপর থেকে কলকাতা থাকা। এবং কলকাতায় এসে প্রথম সিনেমা কত সালে? 2008-এ আসি আমি, 2010-এ প্রথম সিনেমা বানাই। আচ্ছা, 2 বছরের মধ্যে ব্যাপারটা করে ফেলি, সামহাও হয়ে যায়, আমি জানি না। মানে তোমার কি আগে থেকেই সমস্ত প্ল্যান প্রোগ্রাম ছিল ওখান থেকে যখন আসছো কলকাতা? না, আমি কিচ্ছু জানতাম না।
আমি জাস্ট চলে এসেছিলাম। এই জার্নিটা শুনবো, তার আগে আমাদের প্রেতকথার অডিয়েন্স সবসময় আগে একটা হরর এক্সপিরিয়েন্স শুনতে চায়। আমি এই জার্নিটাতে যাব, তার আগে আমি তোমায় জিজ্ঞাসা করি, এটা তুমি শিলিগুড়ির মানুষ, কলকাতার থেকে শিলিগুড়ির জীবনযাপন অনেকটা আলাদা একদম, এবং সেই সময় তো আরো আলাদা, সেই সময় আরো আলাদা ছিল। এবং এখানে যতটা অন্ধকার কম, ওখানে এখানের থেকে অন্ধকার তুলনামূলক বেশি, অন্ধকার জায়গা বেশি, বা অ্যাবান্ডেন্ট জায়গা হয়তো অনেক বেশি। ঠিক। শিলিগুড়িতে তোমার ছোটবেলা থেকে এই যে বেড়ে ওঠা, এই সময়ের মধ্যে কোনো হরর এক্সপিরিয়েন্স, কোনো সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স করেছো? প্রথম কথা হলো নর্থ ইস্ট, এই পুরো দিকটা যত তুমি নর্থ ইস্টের দিকে যাবে, তন্ত্রের এনার্জি ফিল্ড ওদিকে বেশি, এটা সবসময় বলে লোকে। এবং কামাখ্যা ইজ ওয়ান অফ দ্য স্পট যেখানে গিয়ে ফাইনাল যে ব্যাপারটা, মানে ফাইনাল যে সাধনা, সেই সমস্ত সাধনার এনার্জি ফিল্ড আলাদা হয়। তো শিলিগুড়ির সেই অর্থে তুমি যদি এনার্জি ফিল্ডের কথা বলো, তাহলে শিলিগুড়ির এনার্জি ফিল্ডে কিন্তু ওই জিনিসটা আছে। আচ্ছা। এবং সেটা ছোটবেলা থেকে আমরা যেটা করতাম সেটা হলো, আমার একটা বন্ধু বান্ধবের গ্রুপ ছিল, তো আমরা খুবই জঙ্গলের ভেতর ঘুরতে যেতাম, এবং সেখানে সব পুরো বাড়ি, হ্যাঁ, বিভিন্ন রকম, হয়তো একটা ঘর কেউ বানিয়েছিল, সেটা আস্তে আস্তে বড় হয়ে পাহাড়ে এরকম অনেক জায়গা ছিল যেগুলো ব্রিটিশদের বানানো জিনিসপত্র, যেগুলো পুরো বাড়ি হয়ে যায়। আমার জীবনের প্রথম সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স যদি বলো, বা আমি একটা জিনিস প্রথমেই বুঝে গেছিলাম, সেটা হলো যে এই যে লোকে বলে ভগবান, তো ভগবান যদি এক্সিস্ট করে, তাহলে আমার মনে হয়েছিল যে কিছু তো একটা অন্য দিকেরও এক্সিস্ট করে। আমার সবসময় মনে হয় যে পৃথিবীতে সবকিছুর দুটো সাইড থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আমরা বন্ধুরা মিলে হঠাৎ একবার একটা জঙ্গলে, মানে বেশ জঙ্গলের অনেকটা ভেতরে চলে যাই। তো সেরকম একটা জায়গায় আমার এক বন্ধু হঠাৎ করে একটা সিজার, বলো না, খিচুনি টাইপের, হঠাৎ করে এমনি নর্মালি চলছিলাম আমরা, হঠাৎ করে ঘটনাটা ঘটে, তার হয়ে যায়। এটা আমাদের অবভিয়াসলি মেডিকেল ইমার্জেন্সি মনে হয়, এবং আমরা মেডিকেলি তাকে নিয়ে যাই। তারপর ভাবি তার মৃগীরও হতে পারে, বা তার কোনো রকম কনভালশন, অন্য কোনো কনভালশন কারণেও হতে পারে। তো সেখানে নিয়ে যাওয়া হয় ডাক্তার, ওর বাবা মাকে বলা হয়, বাবা মা নিয়ে যায়। তখন আমার কত 14-15 বছর বয়স। ডাক্তার কোনো রকম কিছু খুঁজে পায়নি, ঠিক আছে, যে কিছু প্রবলেম ছিল। এবার আমরাও ব্যাপারটাকে সম্পূর্ণভাবে একটা পয়েন্টে ব্যাপারটার কথা আমরাও ভুলে গেছি, যে ঠিক আছে, এটা ওর আর কোনোদিন কোনো কিছু হয়নি ওর। আমি আমার যখন 24 বা 25 বছর বয়স, সেই সময় আমাদের ওখানে জঙ্গলে যাতায়াত তো করতেই হয়, আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম লাটাগুড়ি। আচ্ছা। তো হঠাৎ করে আমার মনে হলো এই যেখানে একটা সুন্দর জায়গা আছে, জানিস, চল তো, বলে আমার একটা বন্ধু ছিল, তাই নিয়ে গেলাম। যখন যাচ্ছি, আমার সঙ্গে একটা মানে লোক কাঠ কেটে আসছিল, বলতে কোথায় যাচ্ছেন, গাড়িটা নিয়ে ঢুকছিলাম, কোথায় যাচ্ছেন, আমি বললাম ভেতরে যাচ্ছি। এদিকে যাবেন না, আমি বললাম কেন? তো এই লোকটা আমাকে একটা অদ্ভুত জিনিস বলে, যে এখানে না আসলে বিভিন্ন ঘটনা ঘটে লোকের সঙ্গে, আমরা কাঠ কাটতে যাই, পার্টিকুলার একটা এরিয়াতে আমরা যাই না। এবং বলা হয় ওখানকার, এবং লোকটার কাছ থেকে আমরা পুরো গল্পটা শুনলাম, বলা হয় ওই এরিয়াটা, ওই পার্টিকুলার জায়গাটা কোনো প্রাণী মৃত্যুর জন্য অভিশপ্ত। কোনো প্রাণী মৃত্যুর জন্য অভিশপ্ত? হ্যাঁ, ওখানে সম্ভবত কোনো একটা প্রাণীকে হত্যা করা হয় ইললিগালি, এবং তারপর থেকে ওই জায়গাটার এনার্জিটা সম্পূর্ণ বদলে যায়। আচ্ছা। এবং সেখানে বেশ কিছু মানুষ যখন গেছে, তাদের সঙ্গে কেউ এই খিচুনির সমস্যা অনেকের দেখা দিয়েছে। অনেকের ক্ষেত্রে বিষয়টা হলো হঠাৎ করে অকারণে অজ্ঞান হয়ে গেছে লোকজন, কারণ ওটা আগে পিকনিক করতে যেত লোকজন। তারপর ওখানকার লোকাল লোকজন ব্যাপারটাকে কিন্তু বন্ধ করে দেয়, এবং ওই এরিয়াটাকে ওরা রেস্ট্রিক্টেড করে দেয়। এইটা হলো, আমি এখন এসে বুঝতে পারি যে ওই পার্টিকুলার সময় দ্যাট ওয়াজ নট নর্মাল, একদম নর্মাল একটা ঘটনা কিন্তু ঘটেনি। ব্যাপারটার মধ্যে বন্ধুর যে খিঁচুনি হওয়াটা, ওটাও ওই জায়গাতেই, ওইখানেই হয়েছিল, এক্স্যাক্টলি ওই জায়গাতেই হয়েছিল। এবং ওখানে যারা আগে পিকনিক করতে যেত, তাদের মধ্যে কারো না কারো কিছু না কিছু সমস্যা দেখা যেত। আইদার, মানে যদি খুব কম হতো তাহলে অকারণে পা মুচকে যাওয়া, ধরো হাঁটতে হাঁটতে হঠাৎ করে কেউ পড়ে গেল, কিছু একটা অ্যাক্সিডেন্ট। মানে এমন বহু জায়গা থাকে যে জায়গাগুলো অ্যাকচুয়ালি পপুলার নয়। না, আমরা পপুলার জায়গা বলতে কিছু কিছু জায়গার নাম জানি, যে এই জায়গাটা ভুতুড়ে, সেই জায়গা হয়তো আদৌ ভুতুড়েই না। একদমই তাই, সেগুলোকে তো পাবলিসাইজ করা হয় অনেক, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পাবলিসাইজ করা হয়। হয়তো তার মধ্যে কিছু একটা, আর যদি প্রচুর মানুষ যাওয়া শুরু করে, তাহলে তো সেখানে নেগেটিভ এনার্জিরও থাকার মুশকিল হয়ে যায়, তার পক্ষে অসুবিধা হয়। এত মানুষের এনার্জি ওই সময় ওই জায়গায় ক্ল্যাশ করতে থাকে টাইম,
হিউম্যান এনার্জির জন্য ওই এনার্জিগুলো সাইড হয়ে যায়। একদমই তাই। আমাদের মানুষেরও তো কিছু এনার্জি আছে যে এনার্জিগুলো সবসময় অন্য কোনো এনার্জির সঙ্গে ফাইট করছে বা কোল্যাব করার চেষ্টা করছে। কারেক্ট। দেখো সারা পৃথিবীটাই তো এনার্জি ফিল্ড, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং যখন ব্যাপারটা কি হয়, ধরো এই যে 10 জন ছেলে আমরা গেছিলাম, 10 জন না বোধহয় 7 জন গেছিলাম আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে, 7 জনের মধ্যে ওর সঙ্গে কেন ঘটলো ঘটনাটা, এটা আমি পরে ভাবার চেষ্টা করছি। পরে অনেক দিন পরে আমার নিজের যখন তন্ত্রের সঙ্গে যোগাযোগ ঘটে, তখন আমি বুঝতে পারি যে মানুষ না, এটা আসলে কোয়ান্টাম ফিজিক্স। কিরকম, ধরো একটা কোয়ান্টাম ফিজিক্সের একটা নতুন আবিষ্কার হলো যে যে কোনো স্টেট অফ একটা পদার্থ তাকে বাইরে থেকে কিভাবে দেখা হচ্ছে সেই অবজারভেশনের উপরে বেস করে তার ফর্ম বদলে যাচ্ছে, মানে সে ওরকম ভাবে অ্যাক্ট করছে, তখন ফর্ম বদলে যাচ্ছে। সারা পৃথিবীকে যদি আমি একটা এনার্জি ফিল্ড বলে ধরি, এবং তার যদি ধরো সেই এনার্জি ফিল্ডে যদি কিছু এনার্জির কিছু পার্টিকুলার ধরো ধনাত্মক বা ঋণাত্মক প্রপার্টি থাকে, নেগেটিভ বা পজিটিভ প্রপার্টি থাকে, একটা মানুষ যখন তাকে দেখছে, এই মানুষটার উপরেই বেশি ডিপেন্ড করেছে কোন এনার্জিটাকে তার দিকে অ্যাট্রাক্ট করছে। এই ঘটনাটা ঘটে অনেকের সঙ্গে। অনেকের ক্ষেত্রে কি হয়, আমি বলছি নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট লোকে কিন্তু সবসময় এটার জন্য করে না যে সে নেগেটিভ ভাবছে, তা নয়। হয়তো সে একটা ভালনারেবল স্টেটে আছে, যে স্টেটে সে একটুখানি ভোলাটাইল, মানে সে যে কোনো এনার্জিকে অ্যাকসেপ্ট করার মতো একটা জায়গায় আছে, আর সেখানে সেই এনার্জি তাকে হিট করে অনেক সময়। এখানে আমরা অনেক সময় রিলেট করতে পারি। আমি প্রচুর ঘটনা পাই এমন, যেমন ধরো কোনো বাড়ি থেকে আত্মহত্যা করেছে, এবং তারপর সেই বাড়িতে কারোর উপর কোনো পজেশন হচ্ছে, বা সে দেখতে পাচ্ছে রাতের অন্ধকারে হয়তো যে মানুষটা আত্মহত্যা করেছে সে হয়তো হেঁটে যাচ্ছে, বা এরকম ঘটনা তো আমরা প্রচুর শুনেছি। এবং আমার মনে হয় যে তুমি যেটা বললে সেটার একদম প্র্যাকটিক্যাল একটা স্টোরি যদি হতে পারে, ব্যাপারটা এরকম যে কেউ আত্মহত্যা করেছে, আমার মন জানে যে এই জায়গাটায় এবার তার কোনো স্পিরিট থাকতে পারে, এবং আমি তখন প্রথম থেকেই অনেকটা সাবমিসিভ হয়ে যাচ্ছি সেই জায়গায়, সেই স্পিরিটের কাছে, এবং আমি তাকে দেখতে পাচ্ছি একদম, বিকজ আমি সেই নেগেটিভ এনার্জিটাকে অ্যাট্রাক্ট করছি এবং অ্যাকসেপ্টও করছি। তোমার সাথে তন্ত্রের যোগসূত্র তুমি যেটা বললে, এই ঘটনাটা বলো। আমি এই সাইডটা তোমার একদমই জানি না। তো আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তো তখন আমার বিভিন্ন কাজ করতে করতে একটা পয়েন্টে আমার লাইফের আমি রামকৃষ্ণ কথামৃতের সঙ্গে আমার একটা কানেকশন তৈরি হয়। আমি রামকৃষ্ণ কথামৃত পাই এবং সেটা আমি পড়া শুরু করি। আমার জীবনে ঈশ্বর বিশ্বাসটা খুব অদ্ভুতভাবে এসছে। ঈশ্বর বিশ্বাসটা খুব অদ্ভুতভাবে তার একটা এভলিউশন আছে। একটা সময় আমি ফিল করতাম যে আমার ডেটি হলো মা কালী, এবং তার সঙ্গে আমার একটা কানেকশন আছে। এটা কোন এজে? এটা আমি আমার 16-17 বছরের থেকেই এটা ফিল করি, এবং আমার আশেপাশে যারা থাকতো তারা সবাই জানতো যে আমার ওই ভক্তিটা আছে। সেখান থেকে যখন আমি রামকৃষ্ণ কথামৃত পড়া শুরু করি হঠাৎ করে, এবং রামকৃষ্ণ হঠাৎ করেই হয়, একজন আমাকে একটা বইটা দেয়। এটা তুমি কোন সময় পাও? এটা আমি পাই হলো 2013 এন্ডের দিকে। আচ্ছা, মানে এটা কলকাতা আসারও পরে? কলকাতা আসারও পরে। তখন তোমার বয়স কত হবে প্রায়? তখন আমার বয়স হবে 2000 মানে 30-31। আচ্ছা, 30-31 বছর। মানে ওই সময় তোমার সাথে কথামৃতর একটা যোগাযোগ হলো। কথামৃত পড়তে পড়তে আমি একটা জগতে ঢুকতে শুরু করি, যে জগৎটা যে স্পিরিচুয়াল জগৎ, যেখানে আমার মনে হয় যে আচ্ছা এই স্পিরিচুয়াল বিষয়টার মধ্যে একটা বিরাট ডেপথ আছে, বিরাট ডেপথ, এবং সেটাতে শুধুমাত্র যে ঈশ্বর আছে তা নয়, এটা একটা বড় একটা জগৎ। তো আমার মনে হয় এই জগৎটা আমায় খুব অ্যাট্রাক্ট করছে, এবং এই জগৎটার সঙ্গে, এবং আমার এই সাইডটা কিন্তু খুব বেশি লোক জানেই না, বা এই সাইডটা নিয়ে আমি খুব বেশি কথা বলি না কারোর সঙ্গে। আমার যারা খুব ক্লোজলি চেনে তারা জানে। তারপর আমার কাছে শ্রীমদ্ ভগবত গীতা আসে। আমি শ্রীমদ্ ভগবত গীতা পড়ি, কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ দুজনেই বারবার, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ দুজনেই বলেছেন যে ভগবত গীতার একটা খুব ইম্পর্টেন্ট মানে পার্ট আছে আমাদের লাইফে। আমি বোঝার চেষ্টা করি কি ব্যাপারটা। তারপর আমি অনেকবার ভগবত গীতা পড়ি, এবং প্রত্যেকবারই মানেগুলো বদলে যেতে থাকে, এবং একটা জিনিস আমার বারবার মনে হতে থাকে যে আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমার নিজের ভেতরে যে
যেটাকে বলে কলুষতা। আমরা তো এই কলুষতা নিয়ে জন্মাই না, আমরা আস্তে আস্তে অ্যাকোয়ার করি নেগেটিভ এনার্জি বলবো না, নেগেটিভ থটস অ্যাবাউট পিপল, মানে হিংসা, দেশ, রাগ, ঘৃণা, এই সমস্ত জিনিসগুলো আমরা পরে অ্যাকোয়ার করি। আমার মনে হয় স্পিরিচুয়ালিটি এমন একটা জিনিস যেখানে এইগুলোর থেকে বেরিয়ে একটা আনন্দের সন্ধান দিতে পারে, যে আনন্দটায় ইটস এ স্টেট অফ মাইন্ড যেখানে তুমি সবসময় আনন্দে আছো, তোমার সঙ্গে যাই হোক। আমি এটার ডিপে ঢুকতে ঢুকতে একটা পয়েন্ট তৈরি হয় যেখানে আমার মনে হয় যে আমি যা করছি, আমার যে কর্ম, সেটাতে কি যথেষ্ট সৎভাবে আমি সেটা করতে পারছি, বা আমার ওই সততাটা কি আমার কর্মের, মানে আমার পুরো সম্পূর্ণ এনার্জিটা দিয়ে কি আমি সৎ কাজটা করতে পারছি, যেটাকে নিষ্কাম কর্ম বলেছে গীতায়, যে কর্মের সঙ্গে তোমার কোনো ডিট্যাচমেন্ট আছে, এটা করতে পারছি না। এরকম সময় হয়েছে আমার নিজের মনে হয়েছে আমি লিখেছি, আমার মনে হয় কি লিখলাম ভাই, নিজেকে বলছি। এই যে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছিলাম, আমার মনে হচ্ছিল যে এখান থেকে আমার বেরোতে হবে, নাহলে আমি কোনদিন আর্টিস্ট হওয়ার জার্নিটাতেই যেতে পারবো না। কারণ আমি এটা বুঝতে পেরেছিলাম, সিনেমা বানানো বিষয়টা এমনি ব্যাপার নয়, এর মধ্যে একটা বড়ভাবে, এর মধ্যে অনেক কিছু আছে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো তোমার ভেতরটা কতটা পরিষ্কার, তার সাথে তো হাজার একটা ম্যানেজমেন্ট রয়েছে। কারেক্ট। তো সেখান থেকে আমি যেটা করি সেটা হলো 2015-তে আমি একটা পয়েন্ট আসে যেখানে আমার মনে হয় যে আই নিড টু ফাইন্ড মাই সেলফ টু বি এ বেটার আর্টিস্ট, বা টু বি এ বেটার ফিল্ম মেকার অ্যাট লিস্ট। সিনেমা বানানোর ক্ষেত্রে, কারণ 2010-এর সিনেমাটা বানিয়েছি, সেটার পর কিন্তু আমি আর সিনেমা বানাইনি। আমি বুঝে গেছিলাম যে এখনো আমার সময় হয়নি, আমি বুঝতে পারছি না সিনেমাটা এইভাবে বানালে হবে না। আমি বেরিয়ে পড়ি, এবং আমি সবকিছু ছেড়েই বেরিয়ে পড়ি, আমি গেরুয়া ধারণ করে বেরিয়ে পড়ি। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিতে আমাকে যারা কিছু লোক চেনেন তারা জানেন আমার এই ঘটনাটা। তো আমি বেরিয়ে পড়ি, তাতে কিছু অবভিয়াসলি কিছু রেসপন্সিবিলিটি সেই মুহূর্তে আমার মাথায় ছিল, বাট সেই সময় আমার কলিংটা এতটাই স্ট্রং ছিল যে আমি আর অন্য কিছু ভাবতে পারিনি। আমার মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে হয়তো কিছু মানুষের খারাপ লাগবে, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারবে যে না, ইট ওয়াজ নিডেড। হ্যাঁ, মানে এই পয়েন্টটাতে মানুষ তখনই আসতে পারে যে সব ছেড়ে আমি বেরিয়ে যাব, এই পয়েন্টটায় তখনই মানুষ আসতে পারে যখন সে মানুষটা চরমতম কিছুর মধ্যে দিয়ে যায়। কারেক্ট, একদমই তাই। আমার ওই পুরো টাইমটা জুড়ে আমার যেটা হয়েছিল ইন্টারনালি, আমার কনফ্লিক্টে এত বেশি কনফ্লিক্ট তৈরি হয়েছিল যে আমার মনে হয়েছিল যে এটাকে ক্লিয়ার না করতে পারলে হবে না। পার্সোনাল লাইফের কনফ্লিক্টস, এক্সটার্নাল কনফ্লিক্টস, ইন্টারনাল কনফ্লিক্ট, ভেতর নিজের সঙ্গে নিজের কনফ্লিক্ট, যে ভাই তুই কি ঠিক করছিস, তুই কি আদৌ ভালো মানুষ হয়ে থাকতে পারছিস, তুই কি আদৌ ভালো মানুষ হওয়ার দিকে যাচ্ছিস। এটা তুমি কখন ফিল করলে? কলকাতায় আসার পর এই কনফ্লিক্টস গুলোকে ফেস করতে শুরু করলে? যখন আমি লাইফ বদলে গেল একদম, যখন এই জার্নিটা শুরু করলাম যে আমি একজন ফিল্ম মেকার হব, তখন তুমি অনেক কিছু ফেস করতে শুরু করলাম, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস। আমি বুঝলাম যে মানে আমাকে অ্যাকসেপ্ট কেন করবে লোকে অ্যাজ এ ফিল্ম মেকার, এই ইন্ডাস্ট্রিতে আমাকে অ্যাকসেপ্ট কেন করবে, যদিও অ্যাকসেপ্ট করেছে, প্রচুর করেছে এবং দারুণভাবে করেছে, আমার প্রচুর বন্ধুবান্ধব তৈরি হয়, কিন্তু আমার মনে হলো যে অ্যাজ এ ফিল্ম মেকার আমার তো মধ্যে ওই জিনিসটা নেই এখন অব্দি, ওই জন্য লোকে আইডেন্টিফাই করতে পারছে না। আমি এটা কখনোই ভাবতে পারি না যে কেউ আমাকে ছবি বানানোর সুযোগ দিচ্ছে না, আমি কনভিন্সই, আমার মধ্যে ওই বিশ্বাসটাই নেই যে আমি সিনেমা বানাতে পারবো। তো আমার এই বিশ্বাসটা তৈরি হবে কোথা থেকে? আমি যখন আমার নিজের ভেতরে ঢুকে আমার নিজেকে সম্পূর্ণভাবে এই যে জটগুলো আছে সেগুলোকে সব ক্ল্যারিটি আনবো, তখন বাইরে থেকেও দেখা যাবে এই লোকটা তো নিজের ভেতর শর্টেড। এটা করার জন্য আমার দেখলাম একমাত্র পাথ স্পিরিচুয়াল। এখান থেকে আমি যেটা তোমার কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা রিয়েলাইজ করলাম, শিখলাম, তোমাদেরকেও শেয়ার করি, কোনো কাজই যখনই তুমি সেই কাজটা করতে যাচ্ছ, অলওয়েজ সেই কাজটা তুমি কেন করছো, তুমি কাজটা করার জন্য প্রিপেয়ার কিনা, তোমার ব্রেনের মধ্যে, তোমার মাইন্ডের মধ্যে তুমি সম্পর্কে ধারণাটা যেন পুরো ক্লিয়ার থাকে। আদারওয়াইজ তুমি ওই কাজটা করে কখনোই সাকসেস পাবে না। আমাকে অনেকে বলে যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, কি করব, অনেকে বলে আমি রোস্টিং করবো, আমি এই করবো, কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করি এটা তুমি সব থেকে ভালো কোনটা করতে পারো, সেটা আইডেন্টিফাই করতে পারো কি? আইডেন্টিফাই করা, হ্যাঁ, মানে দারুণ লাগলো এটা শুনে। তারপর আমি বেরিয়ে পড়ি এবং ভাগ্য আমাকে একজন অঘরীর সঙ্গে আলাপ করে।
এই জার্নিটা অনেক লম্বা, পুরোটা আমি যাচ্ছি না। এই জার্নির মধ্যে বিরাট লম্বা না হলে ওই জার্নিতে আমি প্রথমে এখান থেকে খড়গপুরে পৌঁছাই। খড়গপুর থেকে একজন ভদ্রলোক আমাকে রেলের টিকিট কেটে দেয় এবং আমি গুয়াহাটি পৌঁছাই। গুয়াহাটিতে একটা জায়গা আছে, কামাখ্যার থেকে খুব একটা দূরে নয়, সেখানে অঘরীরা থাকে। আচ্ছা, তাদের একটা ডেরা আছে, অনেকগুলো ডেরা আছে এরকম, তার মধ্যে একটি ডেরায় আমি পৌঁছাই। ভাগ্যই আমাকে নিয়ে যায়। আমি একদম মানে এটা নিয়ে বলার কিছু নেই, কারণ ওখানে আমার পৌঁছানোর কথা না, তোমার ওখানে চয়েস করার কিছু নেই, আমার ওখানে চয়েস করার জীবন তোমাকে চয়েস করা, এরম করে করে নিয়ে যাচ্ছে আমাকে, আমিও চলে যাচ্ছি। একজন ভদ্রলোক আমাকে দেখে বললো, তো কাহা ছায়া হ্যাঁ। এই লোকটাকে দেখে আমি বুঝলাম, গৌরব কিছু লোককে দেখলে বোঝা যায় না এর মধ্যে তেজ আছে। এটা তো আছে। তুমি ভাবো একজন সেলিব্রিটি, যারা সেলিব্রিটি হয় না সেই অর্থে, তারা যখন রাস্তায় 10টা মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকবে, এবার আইডেন্টিফাই যে এই লোকটার মধ্যে একটা কিছু আলাদা আছে, পাওয়া যায়। এই লোকটাকে দেখে আমার মনে হলো যে এই তো অদ্ভুত একটা তেজ আছে এই লোকটার মধ্যে, একটা চোখের মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে। আমাকে বললো কাহা সে আয়, আমি বললাম পুরো গল্পটা। বললো তুই চাল, বলে নিয়ে গেল। ওদের কিছু কাজ থাকে, ওদের অ্যাকচুয়ালি ট্রেনি নিয়োগ করতে হয়। আচ্ছা, ওদেরও একটা সিস্টেম আছে, এক একটা ডেরার একটা কয়েকজন ট্রেনি হয়, শিষ্য। হ্যাঁ, তারা ট্রেনিরা কি করে, জোগাড় করে সমস্ত কিছু। ধরো একটা যজ্ঞ হবে, সেই যজ্ঞে কিছু জিনিস লাগবে, সেটা বাজার থেকে আনতে হবে। এই জিনিসগুলো ট্রেনিরা করে। বিছানা করে দিতে হবে, গরুর সেবা করতে হবে, কিছু জিনিস এইগুলো ট্রেনিরা করে। তো আমি সেরকম একজন ট্রেনি পদ পেয়ে গেলাম গিয়েই। কি বলছো গো? হ্যাঁ, আমি গিয়ে ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন, বল তো রে আমার সাথে 27 দিন ছিলাম গৌরব আমি ওদের সঙ্গে, এবং আমার লাইফ চেঞ্জ হয়েছে ওই 27 দিন। এই 27 দিনে আমি প্রায় প্রতিদিন আমার গুরুর কাছ থেকে একটা করে লাইফ লেসন পেয়েছি, সেটা স্পিরিচুয়াল। এবং আমার গুরু, তার নাম আমি বলতে পারবো না, বা আমার আরাধ্য দেবীর নাম আমি বলতে পারবো না, বা কিভাবে হয়েছিল সেটাও বলতে পারবো না। এটা গুচ্ছ জ্ঞান, জানোই, তন্ত্র সিক্রেট ট্রেনিং। উনি আমাকে আস্তে 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 প্রিপেয়ার করেন, এবং প্রিপেয়ার করার পরে একটা পয়েন্টে বলেন যে দিস ইজ ইয়োর সোর্স অফ, একজন আরাধ্যা দেবীকে দেন আমাকে, বলেন যে এই সোর্সে সারা জীবন তুই ফোকাস রাখিস, তাহলে তোর জীবনে আর কিছু করতে হবে না। আচ্ছা, তাতে আমি যজ্ঞ দেখি, যজ্ঞের এনার্জি ফিল করি জীবনে প্রথমবার, যে যজ্ঞের এনার্জি কাকে বলে। কারণ আমি তার আগে বাড়িতে যজ্ঞ দেখেছি, আই ডিডন্ট ফিল এনিথিং। বিয়েতে যজ্ঞ হয়, আমার কোনোদিন কোনো ফিল হয়নি। ওখানে ওই যজ্ঞটায় আমি প্রথমবার জীবনে যজ্ঞ করলে যে একটা এনার্জি ফিল তৈরি হয়, যেখানে অ্যাকচুয়ালি তুমি শারীরিকভাবে যেটা ফিল করতে পারো, আমি প্রথমবার ওখানে ফিল করতে পারি। আমার যখন প্রায় 16 দিন না 17 দিন হলো, সেই 16-17 দিন ধরে উনি আমাকে প্রিপেয়ার করেছেন। করার পর উনি আমাকে মন্ত্রটা কিন্তু দিয়েছেন, আচ্ছা, দীক্ষাটা দিয়েছেন। আমি একটা জিনিস ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বা আমি প্রথমে গিয়ে ওখানে যারা বুঝতে পারি যে এরা তো, আমি যা জীবনে তন্ত্র সম্পর্কে জানি, এ তো মারণ, উচাটন, বশীকরণ, এইসব তো ব্যাপার না, এগুলোই তো আমরা শুনি। কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম যে এরকম কোনো ব্যাপারই নেই। আচ্ছা, এবং এরা তো অন্য জিনিসের নিয়ে কথা বলছে। এরা তো মানে এদের বিষয়টা তো আলটিমেটলি হলো অ্যাওয়েকেনিং এর, আলটিমেটলি নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া, যেই পর্যায়ে গিয়ে তোমার স্পিরিচুয়াল সেলফটা অ্যাওয়েক হয়ে যাবে এবং তুমি পরমাত্মার সঙ্গে কানেক্ট করতে পারবে। আচ্ছা, আমরা ন্যাচারালি জানি যে এটাই হওয়া উচিত, যে আমি এটাই হওয়ার কথা পরমাত্মার সঙ্গে, এবং গীতাতেও তাই বলছে। আমি দেখছি এরা তান্ত্রিক হয়ে এরকম কথা কেন বলছে, বা আমাকেও যখন যেই জ্ঞানগুলো দিচ্ছে, সেই জ্ঞানগুলোর মধ্যে ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক বলছে না কেন? আমার তো ধারণাটা, আমি অঘোরতান্ত্রিক তো তাই হওয়ার কথা। আমি গুরুকে জিজ্ঞেস করি, গুরু বললো যে দেখ, এটা এখন তো তন্ত্র নিয়ে লোকে চর্চা করে, তন্ত্র নিয়ে কথা হয়, কত পডকাস্টে, তোমার পডকাস্টেও কথা হয় তন্ত্র নিয়ে, অনেকেই তন্ত্র নিয়ে কথা বলছে। আমার গুরু আমাকে একটা অদ্ভুত কথা বলে যে দেখ, তন্ত্র বিষয়টা কি? আমি বললাম কি? বলে ও আমাকে বলো, দেহ কে সাথ क्या जुड़ता है তন্ত্র, দেহতন্ত্র, আমরা বাংলা বলি না দেহতন্ত্র। কেন দেহ সিস্টেম বা দেহ অন্য কিছু বলি না কেন, তন্ত্র কেন? এই যে আমাদের পুরো বিষয়টা তন্ত্র কেন বলি আমরা? তো বললো যে এই পৃথিবীতে মানুষ যখন জন্মায়, তার একটাই দায়িত্ব থাকে,
যে তার প্রথম কথা তার নিজেকে আইডেন্টিফাই করা, আমি কে, আমি এই পৃথিবীতে কেন এসেছি, আমার মধ্যে যে সোলটা বিরাজ করছে, এই বডির বাইরে সে কি। আমরা এটাই হলো তন্ত্রের কাজ, এবং আমরা এটা নিয়ে জন্মাই। আমরা এই থ্রু দিস হোল লাইফের যে হাবিজাবি জিনিস সেগুলো তো ভুলে যাই। কিছু কিছু লোকই আছে যাদেরকে চুজ করা হয়, তোমার মধ্যে না এই পার্টিকুলার থটটা আমি দিলাম, ইউ ট্রাই টু আইডেন্টিফাই ইউর সোল। আমরা আমাদের মূল উদ্দেশ্য থেকে, পৃথিবীতে জন্মানোর পর থেকেই আমরা মূল উদ্দেশ্য থেকে সরে যাই, ডিভিয়েট করে যাই। আর এটাই খেলা। এই খেলাটাই তোমার সঙ্গে মায়া খেলছে। যে কতদিন দেখি তুমি মায়া জড়িয়ে থাকো, আর কবে তুমি বুঝতে পারো যে তোমাকে নিজেকে চিনতে হবে। এটাই মায়ার খেলা। কিছু কিছু লোক আছে যারা গিয়ে এই পয়েন্টটায় পৌঁছয় যেখানে তাদের মনে হয় যে আইডেন্টিফাই করে যে আমার। তোমার মনে হয় না যে এই মায়ার খেলাটাকে বোঝার জন্য আসলে সব পাওয়ার পরই ছাড়ার রিয়েলাইজেশন? তন্ত্র তাই বলে, যাকে সব পাও। তান্ত্রিক বিদ্যা বা তন্ত্র বিদ্যায় একটা বড় পঞ্চমকার আছে। এই পঞ্চমকারটা কি, কেন ভোগের কথা বলা হয়, বা লোকেও বা কেন তন্ত্রকে নিয়ে এত ভোগের কথা বলে? তার কারণ তন্ত্রের বক্তব্য তাই। তুমি আগে বোঝো, আগে মায়ার মধ্যে থাকো, তারপর তুমি বেরিয়ে মায়াটাকে জাজ করতে পারবে বা বুঝতে পারবে। না হলে তুমি প্রথম থেকেই যদি কেউ সন্ন্যাসী হয়ে হবে না। তো গীতায় আমার শ্রীকৃষ্ণ বলে না, তুমি তো নিজের শ্রীকৃষ্ণ করেছো, তুমি জানোই, বলে না যে তোমার কাজটা এখনো এখানেই, তোমার কর্মটা কিন্তু মায়ার মধ্যে, তোমাকে কিন্তু যুদ্ধ করে মারতে হবে লোকজন, শুধু ফলটা আমাকে অর্পণ করো। হ্যাঁ, তুমি ফলটা ছেড়ে দাও, ফলের কথা ভেবো না, তোমার কর্মটা তুমি করে দাও। তার মানে সিস্টেমের মধ্যে থাকতে কিন্তু শ্রীকৃষ্ণ বলছে গীতাতে, এরকম বলছে না তুমি সিস্টেম থেকে বেরিয়ে যাও, কিন্তু বলছে সিস্টেমের মধ্যে থেকেও তুমি আইডেন্টিফাই করতে পারো যে তোমার আসল কাজ হলো তোমাকে চেনা, তুমি কে জানো, তাহলে তুমি সব কাজ ঠিক করে করতে পারবে। সিম্পল, কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল। কিন্তু আমরা এটা ভুলে যাই, আমরা এটা থেকে সরে যাই অনেক কিছু। আমার মনে হয় না আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে গন্ডগোলটা অ্যাকচুয়ালি আমরাই একে অপরের সাথে ক্রিয়েট করে ফেলি। কারণ কিছু মানুষ আছে যারা ধরো এই থটটার মধ্যেই আছে যে হচ্ছে আমার উদ্দেশ্যটা কি, কিন্তু সে যখন উল্টো দিকের মানুষটার সাথে ডিল করছে, সেই মানুষটা হয়তো তার উদ্দেশ্য নিয়ে ক্লিয়ার নয়। তো সেখানে খুব উদ্দেশ্যে সঠিক থাকা মানুষও ভুল করে ফেলে। অবশ্যই করে, সেটাও পার্ট অফ মায়া। এই ঠিক ভুলের খেলাটা চলতেই থাকে, সারা জীবন চলতে থাকবে। ভুল যদি না হয় তাহলে তো পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না। এই আজকে আমরা ছাদে যেটা বলছি, আমি বললাম না যদি কোনো ভুল না করে শিখে যেতাম সবকিছু, কি মজা হতো। মজা হতো না, একদম মজা হতো না। লাইফের এটাই মজা, তুমি ভুল করো, ভুল তোমাকে যে শিক্ষাটা দেবে সেটা তো আর কোনো স্কুল দিতে পারবে না তোমাকে। 100%। আমি এটা মানি। যখন নিজে একটার পর একটা কিছু করছি, আমি আজকেই আমার এক বন্ধু ছিল রাজস্বী, ওর সাথে শেয়ার করছিলাম যে দেখ, যখন আমি শুরু করেছিলাম 2018-19 সালে যখন আমি শুরু করেছি, সেই সময় আমার কাছে একটা টার্গেট ছিল, যে টার্গেটটা আমি একটা বাড়ি করব, আমার একটা গাড়ি হবে, যেটা সবার থাকে। এবার আজকের দিনে 2024 থেকে 25 হতে চললো, আমার কিন্তু এই টার্গেটগুলো ফুলফিলড হয়ে গেছে। এবার আমার আর ওরকম কোনো ইচ্ছে নেই যে হচ্ছে আমি আরেকটা গাড়ি কিনবো। আমি চাইলে আরেকটা গাড়ি কিনতেই পারি, কিন্তু আমার আর ওই ইচ্ছেটা নেই। কমপ্লিট হয়ে গেছে। আমার এখন ইচ্ছেটা হচ্ছে যে আমি আরো বড় এমন কি কাজ করতে পারি যেই কাজটা আমাকে কমিউনিটি বিল্ড করতে হেল্প করবে, মানুষের সঙ্গে আমি যেটা স্বপ্ন দেখি সেই জিনিসটা আমায় এগোতে সাহায্য করবে। আমি ওকে তখন এটা বলছি যে যেই কারেজের সাথে আমি এগুলো করেছি, সেই কারেজের থেকে ডাবল কারেজ আমার এখন দরকারের পরের কাজগুলো করার। একদম। আর এই কারেজটা তোমাকে, যেহেতু তোমার এই রিয়েলাইজেশনটা হয়েছে যে আমার একটা স্টেপিং স্টোন আমার শেষ, এবার আমার নেক্সট ধাপটায় পা দিতে হবে, তখন তোমার মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হবে। সেটা হলো তোমার একটা দায়িত্ব তৈরি হবে যে আমাকে কে দিয়েছে, কিভাবে দিয়েছে, আমাকে আমার সোসাইটি দিয়েছে। তো তোমার একটা জিনিস তৈরি হবে যে তুমিও না ভ্যালু ক্রিয়েট করতে চাইবে মানুষের জন্য, মানুষকে আরো বেশি আনন্দ দিতে চাইবে। তোমার মনে হবে ওটাই সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত। গাড়ি বাড়ি তো হতে থাকবে, ওটা তো আউটকাম, বাই প্রোডাক্ট, ওটা নিয়ে তো চিন্তা করার, ওটাই ব্যাপার। যখন তোমার কাছে হয়ে যাবে তখন তোমার কাছে কিন্তু এই চিন্তাটা আসবে না, তার আগে অব্দি আসবে না। আমি সেদিন হচ্ছে গেছিলাম একটু ডাক্তারের কাছে। তো সেখানে গিয়েছিলাম, সেদিন আমার গাড়িটাও ছিল না, বাবা নিয়ে বেরিয়েছিল, বৃষ্টিও হচ্ছে, বাইক নিয়ে বেরোই, চলে গেছি আমি উবেরে করে। আমি বহুদিন হাঁটিনি মাঝখানে। তো আমি সেদিন ওখান থেকে বেরিয়ে হঠাৎ আমার সেদিন খুব কোমরে ব্যথা হচ্ছিল, প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছিল। আমার সাথে এক ভাই ছিল, আমি ওকে বললাম যে
জানিস তো আমাদের জীবনের সব থেকে বড় সমস্যাটা কি, এই যে গাড়ি বাইক করে ঘুরতে ঘুরতে আর হাঁটা হয় না। আজকে আর হাঁটি, আজকে হেঁটে বাড়ি যাই। ট্রাস্ট মি, আমি যখন হেঁটে বাড়িতে এলাম আমার ব্যথা ট্যাথা সব গায়েব, আমার কিচ্ছু নেই, আমি পুরো ফিট। এবং ওই যে হেঁটে আমি যে আনন্দটা পেলাম, এবং আমার মানে সেদিন আমি একটা খুব স্ট্রং ফিলিং আমার মধ্যে কাজ করলো যে ওকে, আমার যদি গাড়ি নাও থাকে, আমার যদি বাইকটা নাও থাকে, আমি হেঁটেই আরামসে এখান থেকে এখানে যাতায়াত করতে পারি। এবং এই ফিলিংটা আমি এর আগে বহুবার আমি পড়েছি, অনেকের কাছে শুনেছি, দেখেছি, কিন্তু আমি নিজে খুব স্ট্রংলি জাস্ট এই কিছুদিন আগে আমি ফিল করলাম যে না, আমি এটা না থাকলেও হয়তো আমি খুব আরামসে চলাচল করতে পারি, আমার খুব একটা অসুবিধা নেই। মানে আমার তাই মনে হয়েছে যে এই ত্যাগ বা আমি এটা ছাড়াও থাকতে পারি, এই ফিলিংটা খুব পাওয়ার পর আসে। একদম একদম ঠিক। আমি আবার ফিরি আমার তন্ত্রের, আমার গুরুর কাছে। হ্যাঁ, তোমার 27 দিনের সেই গল্পটা। তো এবার 16-17 দিন নাগাদ যখন আমি মন্ত্রটা পেলাম, এবং এই মন্ত্রটা প্রত্যেক দিন জপ করার একটা নিয়ম বললেন উনি, এবং বললেন সারা জীবন যতদিন বেঁচে থাকবি এর মন্ত্রটা কিন্তু তোর পার্ট হয়ে গেল, দেহের পার্ট হয়ে গেল কিন্তু তোর, এটা কিন্তু আলাদা কিছু থাকলো না। তার মানে তুই সবসময় তোর এই যে একটা আধার আছে এর মধ্যে ক্যারি করছিস মন্ত্রটাকে। তন্ত্র কিন্তু এরকম, এটা এরকম না কোথাও লিখে রাখার যাবে না, কিন্তু এটা শুধু তোমার ভেতরেই থাকবে, মন্ত্রটাই তুমি হয়ে যেতে হবে, কোথাও লিপিবদ্ধ থাকবে, কোথাও লিপিবদ্ধ, গুজ্জক জ্ঞান, কাউকে বলাও যাবে না। এবার আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে কেন কাউকে বলা যাবে না। আমাকে দুটো কথা বলেছিল। একটা হলো যে তন্ত্রের প্র্যাকটিস গুরু ছাড়া হয় না, এটা হলো প্রথম কথা। কেন? তার কারণ হলো একটা ধরো তুমি আজকে জন্মেছো, তুমি তো প্রথমেই গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেতে পারবে না। 3 বছর বয়সে তোমাকে স্কুলে যেতে হবে, তারপর তোমাকে কলেজে যেতে হবে, তারপর তোমাকে যেরকম ভাবে যা যা হয়েছে, তারপর তুমি যদি তোমার যোগ্যতা থাকে তাহলে অক্সফোর্ড তোমাকে ডেকে নেবে। গুরুর ক্ষেত্রে এটাই হলো ব্যাপার, তুমি যতক্ষণ না গুরু তোমাকে আইডেন্টিফাই করে নেবে, তুমি গুরুকে কিংবা গুরু তোমাকে, কিন্তু সবসময় গুরুরাই আইডেন্টিফাই করে শিষ্যদের যে এর মধ্যে আমি দিতে পারি। কারণ গুরুর কাছে ওই জ্ঞানটা আছে যেটা ও বুঝতে পারে যে এর নেওয়ার ক্ষমতা আছে, না হলে তো হবে না। ক্যাপাসিটারকে ভালো হতে হবে একদম। তুমি মিডিয়াম হিসেবে, পাত্র হিসেবে কতটা স্ট্রং, তো সেই কারণে গুরু ছাড়া এটা ঘটে না। আর দ্বিতীয় কথা, গুজ্জ কেন, তার কারণটা হলো এইটা যদি অপাত্রে চলে যায় তাহলে তো সেটা গন্ডগোল হয়ে যাবে ওই মানুষটার জীবনে, তো এটা তো শোনা যাবে না। গুরুই একমাত্র আইডেন্টিফাই করতে হবে। তো এটা আমি যখন বুঝতে পারি আস্তে আস্তে, তারপর উনি আমাকে একটা এক্সপিরিয়েন্স দেন। এই এক্সপিরিয়েন্সটার কথা আমার শুধু খুব ক্লোজ কিছু মানুষ জানে, আজকে তোমার পডকাস্টে বলছি। আমাকে একটি কথা বলেন উনি যে তোর কি মনে হয় যে তুই সন্ন্যাসে থাকতে পারবি? এই যে যেটা করছিস তুই, এটা সন্ন্যাসে থাকতে পারবি সারা জীবন? আমি বলি আমি তো হ্যাঁ থাকতেই তো চাই। তখন আমার গুরু বলে যে তোর এখনো সময় হয়নি। তার কারণটা কি? আমি বললাম কি কারণ? বলে তোর যে রিপুরা 6 রিপুকে তুই, তোর মনে কোনটা, কি মনে সবচেয়ে স্ট্রং রিপু কি? আমি বলি লোভ। অনেক ভেবে চিন্তে বলি লোভ। তোমার ক্ষেত্রে তখন ওটা কাজ করছে। আমার মনে হচ্ছে যে লোভই সবচেয়ে বেশি আছে বোধহয়, কারণ আমার মনে হয় লোভকে কাটানো সবচেয়ে মুশকিল। কারণ আমার তখন খেতে ভালো লাগে, খাওয়ার লোভ আছে, আমার পাওয়ার লোভও আছে, এরকম না যে একদম নেই। এবং আমি নিজে প্রশ্ন করেই এই উত্তরটা এলাম। আমাকে বললো যে এই পৃথিবীর তুই যখন জন্মেছিলি তখন তোর মধ্যে লোভ ছিল জন্মের সঙ্গে সঙ্গে? বললাম না, জন্মের সঙ্গে সঙ্গে কিছু জানতামই না, শুধু কাঁদতাম। তারপর তুই যখন মাতৃদুগ্ধ পান করা শুরু করলি তখন কি তোর লোভ ছিল নাকি নিড ছিল পেট ভরানোর? বললাম নিড ছিল অবভিয়াসলি। বলছে তার মানে তোকে পৃথিবী দিয়েছে তো এটা, তুই তো নিয়ে জন্মাসনি। বললাম না। বলে বাকি সমস্ত রিপুর মধ্যে মোহ, মাৎসর্য, ক্রোধ, লোভ, এই সবটা তোকে পৃথিবী দেয়। জন্মানোর পর কাউকে দেখে তোমার কিছু একটা রাগ হলো, কোনো একটা বিষয়ের উপর তোমার রাগ হলো, বাট কাম হলো তোর শরীরের ইনবিল্ট একটা রিপু, যেটা নিয়ে জন্মেছিস। এবং সেই কারণে এটা থেকে বেরোনো হলো। কাম মানে কিন্তু শুধু সেক্সুয়াল চাহিদা নয়, কাম মানে কামনাও বটে। ইট ইজ অ্যাবাউট
এক্সপেকটেশন, তুমি কি চাও পৃথিবী থেকে, পৃথিবী তোমায় কি দেবে, এটা হলো কাম, এটা হলো ঠিক, এটা তো কাউকে দেখে হয় না, এটা তো নিজের মনে নিজের জন্য তৈরি হয়, এটা ইনবিল্ট জিনিস। এবং আমাকে বললো যে এইটা থেকে বেরোনো, এখনো তুই বেরোসনি, তোর বেরোনোর সময় হয়নি, তুই ফিরে যা, কিন্তু তোকে যেটা দিয়ে দিলাম সেটা সারা জীবন রেখে যা, কোনো না কোনো দিন তো তুই নিজেই বুঝতে পারবি যে এখন তোর কাজ শেষ। যেহেতু তোকে এই মন্ত্রটা আমি দিয়ে রেখেছি, তুই এই মন্ত্রের জোরেই বুঝতে পারবি একদিন তোর কাজ শেষ হবে। ততদিন অবধি শুধু যেটা করে যা সেটা হলো চেষ্টা কর অনেক মানুষ যাতে আনন্দ থাকতে পারে তোর জন্য। শুধু এইটুকু নিয়ে আমি ফিরে আসি শিলিগুড়িতে, এবং আমি ডিসাইড করি আমার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি অভাব যেটা, সেই মুহূর্তে মনে হয় আমার মধ্যে কোনো জ্ঞান নেই, যেটাকে সত্যিকারের জ্ঞান বলে, নলেজ বলে। আমি উইজডমের কথা বলছি না, নলেজ, এক্সটার্নাল নলেজ। তো গুরুর কথা শুনেই আমার এই কথাটা মনে হয় যে আমার না অনেক নলেজ দরকার জীবনে, অনেক কিছু সম্পর্কে জানার বাকি আছে যেগুলো আমি এখনো জানি না। তো আমি বাড়িতে বসে পুরো 1.5-2 বছর প্রায় শুধু পড়ি, আর কিচ্ছু করি না। আচ্ছা, শুধু পড়ি বই, শুধু বই পড়ি, আর কিচ্ছু করি না। কি বই পড়েছো সেই সময়? সব রকম যা পেয়েছি, ফিকশন, নন ফিকশন, কমিক্স, গল্পের বই, মানে আমাদের ছোটদের বই, বড়দের বই, স্পিরিচুয়াল বই, ইতিহাসের বই, রিলিজিয়ানের বই, রিলিজিয়ানের সমস্ত রিলিজিয়ানের সবগুলো পড়েছি। বাইবেল পড়েছি, ত্রিপিটক পড়েছি জোগাড় করে, আমাদের গীতা কোরআন তো পড়েছি। তো এই সবগুলো যতগুলো পেরেছি, চৈতন্যদেবের ইতিহাস সম্পর্কে পড়েছি, কেন চৈতন্যদেব এত পপুলার হয়েছে এটা নিয়ে পড়েছি, যত কিছু পারি আমি। পৃথিবীটা যত চোখের সামনে খুলে যাবে না গৌরব, তোমার মনের ভেতরে একটা বড় বিকাশ তৈরি হয়। সেই বিকাশটা খুব দরকার একজন মানুষ হিসেবে বাঁচতে গেলে, এবং এই নলেজটার একটা মারাত্মক দরকার বলে মনে হয়েছিল আমার সেই সময়। ওই জন্য 15 বছর আমি এখনো পড়ি, আমি এখনো প্রত্যেক দিন কিছু না কিছু পড়ি, আর প্রত্যেক দিন কিছু না কিছু লিখি রেগুলার। মানে এটা আমার নিয়ম করে নিয়েছি আর কি। নতুন কোনো নলেজ আমার জীবনের নিয়ম হলো, আমি সকালে উঠে প্রথম জিনিস যেটা করি সেটা হলো প্রথমে গান শুনি, তারপরে আমি যে কোনো একটা নতুন নলেজ সেই দিনের আমি কি পেতে পারি সেটা খুঁজি, এবং সেটা আমি যখন পেয়ে যাই আমার মনে হয় ওকে দিনটা শুরু হওয়ার জন্য রেডি। তুমি কিরকম গান শোনো? আমি সব রকম গান শুনি। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সব থেকে ফেভারিট আর্টিস্ট তো অরিজিৎ সিং, নিয়ে কোনো কথা হবে না, কারণ আমার মনে হয় না ওর মতো অত ফিল দিয়ে কেউ গাইতে পারে। খুব কানেক্ট করে ওই কানেকশনটা। আমার মনে হয় না এই কানেকশনটাও আসে আমরা অরিজিৎ সিং এর যে লাইফস্টাইলটা সম্বন্ধে আমরা জানি যে সবকিছু থেকেও তার থেকে অনেকটা বাইরে মানুষ। হ্যাঁ, আমি তো অরিজিৎকে খুব পার্সোনালি চিনেছি এক সময়। আমরা হাওয়া বদল যখন শুট করছিলাম, আমি পরমের সঙ্গে হাওয়া বদলে অ্যাসোসিয়েট ছিলাম। তো যখন গানটা গাওয়ার রেকর্ডিং এর সময় হোক, তার আগের পরের বেশ কিছু পার্সোনাল আড্ডায় অরিজিতের সঙ্গে আমি তখন অরিজিৎ সিং কিন্তু অরিজিৎ সিং হয়নি তখন, জাস্ট ও নতুন হাওয়া বদল মানে একদম মানে ওর প্রথম দিকের কাজ এবং ওর প্রথম দিকের গান যেটা বাংলায় হিট করে। সেই সময় ছেলেটাকে দেখি আমার মনে হচ্ছিল যে বহুত বড় কিছু একটা হবে। কেন, কিরকম ছিল অরিজিৎ সিং? অদ্ভুত ছিল, যে শুধুমাত্র গান ছাড়া তার যে কাজটা সেটা ছাড়া সে কিছু জানতো না, তখনও জানতো না, এখনো জানে। আচ্ছা, তোমার মনে হচ্ছিল এত ফোকাস যে মানুষের আছে। ও মানে গান বলতে ও তো প্রীতমের সঙ্গে করতো, প্রীতমের সঙ্গে তো কম, মানে ওর সাউন্ড ইঞ্জিনিয়ার অ্যারেঞ্জার হিসেবে কাজ করতো। সেটাতে ওর ডেডিকেশন, সেটা নিয়েও ও যখন কথা বলতো, ওর যে এক্সাইটমেন্টটা সেটা এতটা ডিপ আমি দেখতে পেরেছিলাম। মানে এখন এসে বুঝতে পারি, তখন হয়তো এতটা বুঝিনি, এখন এসে বুঝতে পারি যে আমি দেখেই বুঝেছিলাম ওকে এই ছেলেটা বড় হবে। কিছু লোককে দেখলে বোঝা যায়, কিছু মানুষের মধ্যে চোখে মুখে সেই ছাপটা পাওয়া যায়। একদমই তাই। তো এবার তারপরের থেকে আমার জীবনে যখন আমি তন্ত্রটা, যখন আমার জীবনে, তুমি গান নিয়ে কথা বলছিলে, সরি, যখন তোমাকে ফার্স্ট টাইম দেখেছিলাম সামনাসামনি তো বটেই, আমি তো তোমার তন্ত্র প্র্যাকটিস বা কোনো কিছু সম্বন্ধে জানতাম না, কিন্তু আমার কোথাও দাঁড়িয়ে মনে হয়েছিল, মানে তোমার ফেসের মধ্যে, তোমার অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা, আমার মনে হয় যে এই জ্ঞানগুলো যখন মানুষ লাভ করতে শুরু করে, জানতে শুরু করে, নিজেকে চিনতে শুরু করে, এই জার্নিটায় মানুষ অনেকটা শান্ত হয়ে যায়, অনেক বেশি কোমল হয়ে যায়, অনেক বেশি চিয়ারফুল হয়ে যায়, ছোট ছোট জিনিসে আনন্দ পাওয়া বেড়ে যায় মানুষের। এটা একটা ট্রান্সফরমেশন, একটা প্রসেস।
তো তোমার মধ্যে আমি ওই ব্যাপারটা খুব ফিল করেছিলাম, যার জন্য মানে তোমার সাথে কথা বলতে আমার খুব ইজি ফিল হয়েছিল। আমার একবারও মনে হয়নি যে প্রথমবার আমি গিয়ে কারোর সাথে কথা বলছি, মনে হয়েছিল ঠিক আছে ওটা আমাদেরই মতন একজন মানুষ। মানে এই যে ফিলটা হওয়া, যে আমি যেমন বন্ধু বান্ধবদের সাথে মিশি বা আমি যেমন ফ্যামিলি থেকে বিলং করি, উল্টো দিকে একটা নতুন মানুষকে দেখে আমার মনে হচ্ছে এর ভাইব্রেশনটা আমারই মতো, এবং ওই ব্যাপারটা আমার কোথাও থেকে ফিল হয়েছিল। বাট আজকে আমি গিয়ে আরও অনেকটা বেশি জানতে পারলাম, এবং এখান থেকে আমি আরও মানে প্রুভড হলাম যে হ্যাঁ, মানুষ যখন এই জার্নিতে আসে তখন তার চোখে মুখে একটা ছাপ পড়ে এবং অ্যাকসেপ্টিং হয়ে যায়। হ্যাঁ, সে খুব অ্যাকসেপ্টিং হয়ে যায়। মানে আমি যেটা বুঝেছি সেটা হলো আমার হাতটা বুকটা পুরোটা খোলা, মানে আমি আমার মধ্যে কোনো বাধা তৈরি করতে হয় না আমাকে কারোর সামনে, অন্য কেউ হতে হয় না, সেই চাপটা আমার মধ্যে আর নেই। আর আমার মনে হয় এটার জন্য তোমার উল্টো দিকের মানুষটাও অনেক বেশি হালকা ফিল করে, সেও অনেক বেশি তোমার সাথে মিশে যেতে পারে। একদমই তাই, সেটা আমার মনে হয়, সেটা আমার একটা ব্লেসিং। এটা আমি নিজের ক্ষেত্রে ফিল করলাম যে আমি তোমার সাথে অনেক বেশি মিশে যেতে পারলাম, এবং ওই কিছু মানুষের সাথে মেশার সময় মাঝখানে একটা ইনভিজিবল পর্দা থাকে, একদমই ঠিক। ওই পর্দাটা কোথাও দাঁড়িয়ে ফিল হয় না, সেটা উঠে যাওয়ার কারণ কিন্তু একদম ঠিক বলেছো, সেটা কিন্তু এই পুরো জার্নিটা আমার, সেটা আস্তে আস্তে, আমি কিন্তু এরকম ছিলাম না। তুমি কেমন ছিলে? আমি খুবই উদ্ধত, খুবই অবনক্সাস, মানে যাকে বলে একটুখানি আমার নিজেকে যদি সেই জায়গার থেকে, মানে বিফোর আমার গুরু আর তার সেই সময় এবং আফটার মাই গুরু, এই জীবনটা আমার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার মধ্যে গুরুর সাথে দেখা হয়েছে? গুরুর সাথে আমার দেখা হয়েছে অবশ্যই। মানে তুমি এখনো যাও মাঝে মাঝে? এখনো কানেকশন আছে আমার, মানে সেটা তো সারা জীবন থাকতেই হবে, ওটা তো মাস্ট। মানে এমনি যাও ওনার কাছে? লাস্ট অনেকদিন আগে গেছি, কিন্তু যোগাযোগ আছে। গুরু কি বলে এই সময়? আমার গুরুর মজাটা হলো, ওনার টিপিক্যাল গুরু টাইপের লোক না। কিরকম? উনি বেশ স্ট্রং একজন অঘরিতান্ত্রিক, বেশ স্ট্রং, এবং উনি শুধুমাত্র সাধনাই করেন, এবং সেটা খুবই ক্লোজড একটা জায়গায় করেন। ওনাকে বেশি লোক চেনে না। ওনার শিষ্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে পৃথিবীতে, কিন্তু তারা সংখ্যায় খুব কম। ওকে, উনি সবাইকে এই জ্ঞান দান করেন না? উনি সবাইকে জ্ঞান দান করেন না, বা ওনার বিশ্বাস হলো ওর যতটুকু দেওয়ার ও ততটুকু লোকই ওর কাছে আসবে। ওকে, তার চেয়ে বেশি ওর দেওয়ার নেই পৃথিবীতে। গুরুর সঙ্গে যোগাযোগ তো আছেই, গুরুর সঙ্গে যোগাযোগ তো থাকেই। গুরু আমাকে এমন কিছু সময় তার সঙ্গে আমার কানেকশন হয়, আমি বুঝি যে আচ্ছা এই সময় আমার দরকার ছিল, তা না হলে আমার হয় না, দরকার পড়ে না। তো এইটা একদমই ঠিক যে ওই দুটো লাইফের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে। এবং আমার পক্ষে, আমি আসলে একটা কথা বলি আমার পডকাস্টে, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। এই দুটোই আমি আমার এই জার্নি থেকে শিখেছি। ইটস আ পার্ট অফ ইউ। হ্যাঁ, নলেজ স্প্রেড করা উচিত, যত স্প্রেড করবে তত বাড়বে। আর পজিটিভিটি, এই পৃথিবীতে সব নেগেটিভই ছিল গৌরব, যদি দেখতে চাও। হ্যাঁ, মানে ছোট একদম প্রথম দিকে লোকজন একে অপরে মানে শিকার করে খেত, কষ্ট করে থাকতো। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হসপিটালে ধর্ষণ হচ্ছে, আগে এক রাজা আরেক রানীকে তুলে নিয়ে যেত। একদম, এবং সেটা ধর্ম ছিল। তো পৃথিবীটা সবসময় এরকমই ছিল, কিন্তু তার মাঝখানে কিন্তু শ্রীকৃষ্ণ গীতা বলেছেন, তার মানে উনি একটা জিনিস তো বলেছে যে সবসময় না দুটো কোএক্সিস্টই করবে। তোমার লেন্সটা, তুমি কোন লেন্স দিয়ে এই জিনিসগুলোকে দেখছো, এটাই ডিসাইড করবে তুমি কিরকম। আমি যেটা আমার গুরু যেটা বলেছিলেন যে আনন্দ ছড়ানোর কথা, ঠিক সেখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি, আমার সঙ্গে যখন সুপার ন্যাচারাল এন্টিটিদের সংঘাত হয়, তখন কিন্তু আমার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা কিন্তু তাদেরকে কোনোদিন আমার কাছে ঘেঁষতে দেয় না। রিসেন্ট টাইমসে তোমার সাথে কিছু ঘটেছে? দেখো গৌরব, আমি বেঁচে আছি, তোমাকে আমি এটা বলেওছি, মানে ছোট্ট করে বলছিলাম, পুরোটা বলিনি। আমি অ্যাকচুয়ালি বেঁচে থাকতাম না, আমার বেঁচে থাকার কথা ছিল না। এটা কি আমাদের একটা, তুমি ইনসিডেন্ট বলছো এখন? হ্যাঁ, আমরা তাহলে আজকে সেকেন্ড একটা ইনসিডেন্ট শুনবো। অ্যাকচুয়ালি থার্ডই বলা ভালো, কারণ আমি এক্সপেক্টই করিনি যে মাঝখানে তোমার 27 দিনের একটা জার্নি শুনবো, এবং শুনে আমার খুব এক্সাইটিং লাগলো পুরো ব্যাপারটা। হ্যাঁ, এটা আমার জন্য, আমার লাইফেরও খুব এক্সাইটিং, কিন্তু আমার জীবনে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা অদ্ভুত ঘটনা গৌরব। মানে এটাকে
আর আমার যেটা সবচেয়ে বড় মনে হয়, খুব স্কেপটিক আছে তো এই পৃথিবীতে, যারা অবিশ্বাস করতে ভালোবাসে, এরকম প্রচুর মানুষ আছে, প্রচুর। আমি আমার আশেপাশে এরকম বেশ কিছু মানুষকে দেখেছি যারা অবিশ্বাস করতেই ভালোবাসে, তারা অবিশ্বাসী, হ্যাঁ এইসব কিছু হয় না, এরকম টাইপের লোক। আমি একটি বাড়িতে ভাড়া নিয়ে যাই, মানে গত এটা হলো 2019-এর কথা বলছি, না সরি 2020-র শুরুতে, ওকে। এবং 2020-র মার্চে লকডাউন শুরু হয়। বাড়িটা নেওয়ার পেছনে আমাদের বেশ কিছু কয়েকজন মিলে থাকতাম, এরকম প্ল্যান হয়েছিল কয়েকজন মিলে থাকবো, তো তাতে আমি না খুব একটা মাথা ঘামাইনি, ওরাই দেখে এসছে, ওরাই ফাইনালাইজ করে নিয়েছে, ওরাই পয়সা দিয়েছে। আমার তখন একটা ব্যস্ততা চলছিল মারাত্মক, আমি করতে না দেখে নে আমি থেকে যাবো। বাড়িটা যেদিন প্রথম ঢুকি সেদিন আমার কিরম একটা অস্বস্তি হয়। আচ্ছা। এই অস্বস্তিটা আমি কাউকে বলি না, জেনারেলি আমি যেখানে যেখানে যাই, যেসব জায়গায় থাকি, আমি বুঝি আমি হয়তো তাদের প্রেজেন্সগুলোকে আর একটু বেটার ফিল করতে পারি, যে চারিদিকে কারা কারো কোথায় কোথায় প্রেজেন্ট আছে। এই প্রথম একটা জায়গায় গেলাম যেখানে আমার অস্বস্তি হলো, জেনারেলি আমার অস্বস্তি হয় না। আমি যদি কোনো এখন খুব একটা হন্টেড প্লেসেও যাই যেখানে সত্যি সত্যি নেগেটিভ এনার্জিতে ভরপুর, আমার কিন্তু অস্বস্তি হবে না, তুমি বুঝতে পারবে, আমি বুঝতে পারবো, আমি ফিল করতে পারবো। এইখানে আমার অস্বস্তিটা হওয়া শুরু হলো, এবং তারপর আস্তে আস্তে থাকা শুরু হলো, লকডাউন শুরু হলো। লকডাউনের ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট থেকে আমাদের ওখানে একটা ঘর ছিল, যে ঘরটা লকড ছিল, ঘরটা কোনো একটা পয়েন্টে খুলে দেওয়া হয় ফর সাম রিজন। তারপর থেকে কি জানি একটা হয় গৌরব, হঠাৎ আমার শরীর খারাপ হওয়া শুরু হতে থাকে, এবং আমি আস্তে আস্তে যেটাকে বলে শুকিয়ে যাওয়া, সেটা হওয়া শুরু করি, এবং আমি বুঝতে পারি কিছু একটা তো গন্ডগোল হচ্ছে, যেটা আমার শারীরিক গন্ডগোল নয়। কারণ আমি ডাক্তার দেখাই, ডাক্তার বলে কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া আমি যথেষ্ট করছি, ইনফ্যাক্ট আমার বেশি খিদে পাচ্ছে, আমি বেশি বেশি খাচ্ছি, প্রবল খাচ্ছি আর কি। মানে ধরো আমি এরকম, আমি তো অদ্ভুত বলছি, আমি একদিনে 1.5 কেজি চিকেন খেয়েছি একবারে, হ্যাঁ 1.5 কেজি চিকেন একটা মিলে। কিন্তু বুঝতে পারছো না যে এতটা, আমি জাস্ট খেয়েই যাচ্ছি, ঠিক আছে, এটাও হচ্ছে ভালো লাগছে, আর আমি শুকিয়ে যাচ্ছি, দুটো একসাথে হচ্ছে। একটা পয়েন্ট আমি রিয়েলাইজ করি there is something wrong, এটা হতে পারে না। আমি নিজে, এবং আমি বলছি যদি আমার জীবনে আমার গুরুর আশীর্বাদ না থাকতো তাহলে কিন্তু আমি এটা বুঝতে পারতাম না। আমি তোমায় শিওরলি বলছি, অনেকেই এটা বুঝতে পারবো না যে কেন হচ্ছে। কিছু একটা আমার মধ্যে একটা সিগন্যাল, কিছু একটা তৈরি হলো, যে আমার মনে হলো ইমিডিয়েটলি আমি আমার এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া উচিত, ঠিক আছে, বাড়িটা ছেড়ে চলে যাই। এখন যেখানে তুমি আমার পডকাস্ট হয় সেই বাড়িটা তুমি গেছো, আমি গেছি, ওই বাড়িটাতে আসি, ঢোকার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি আই নিড টু স্টে হিয়ার, আমার এখানেই থাকতে হবে। স্বস্তি হলো প্রথম কথা। এই যে থ্রু আউট দিস টাইম, কোভিডের লকডাউনের সময় তো কাজ হচ্ছিল না, কিন্তু লোকজন অনেক লেখালেখি করছিল, স্ক্রিপ্ট লিখতে পারার সময় ছিল আমার কাছে, আমি প্রচুর স্ক্রিপ্ট লেখার চেষ্টা করেছি, কিচ্ছু করতে পারিনি। আমার তো একটা পয়েন্টে মনে হচ্ছিল যে আমি বোধহয় আর লিখতেই পারবো না কোনোদিন, বা আমার যে কাজ করার উদ্যম এসব ছিল না। যখন এই বাড়িটা শিফট করলাম, 20 দিনের মধ্যে আমি একটা স্ক্রিপ্ট লিখলাম একটা সিনেমার, এবং সেই সিনেমাটা ওই বছরের শেষে ঘটলো। আচ্ছা, 2021-এর শেষে, 2022-এ ইনফ্যাক্ট। এবার ওই বাড়িটার কথা ছেড়ে এসেছি। তারপর একদিন হঠাৎ ধরো 20-25 দিন পর, হ্যালো বোনাবদা, এই ছেলেটিকে আমি অনেক দিন আগে চিনতাম। হ্যাঁ বলো। বলছে যে আচ্ছা এরকম একটা জায়গায় তুমি একটা বাড়িতে থাকতে। কেন, কি হয়েছে? বলছে আমরা একটা কোম্পানি করেছি, সেই কোম্পানিটার জন্য অফিস হিসাবে এই বাড়িটা নিয়েছি, কিন্তু মুশকিলটা হলো রাত্রিবেলা যে ছেলেটাকে রাখছি সেই বাড়িতে থাকতে চাইছে না। আচ্ছা, এবং এর কিন্তু কোনোভাবে জানার কথা না আমার সঙ্গে বাড়িটাতে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ও জাস্ট এমনি জিজ্ঞাসা করার জন্য ফোন করেছে, যেহেতু তুমি ছিলে, যেহেতু এখানে এই বাড়িটায় কি কিছু প্রবলেম আছে এটা জিজ্ঞেস করেছে। ওকে, আমি বললাম তোর একটা কাজ কর, ইমিডিয়েটলি বাড়িটা ছেড়ে দে, আর বেশি দিন ইয়ে করিস না, ছেলেটাকে রাত্রিবেলা রাখিস না বাড়িতে, ওরা ছাড়ে না। 3 মাস থাকে, 3 মাস পরে কোম্পানিরই বন্ধ হয়ে যায়, এবং রাত্রিবেলা কোনো ছেলে ওই বাড়িতে থাকতে রাজি হয়নি। যতবার অফিস বয় নেওয়া হয়েছে
প্রত্যেকবার অফিস বয় ছেড়ে চলে গেছে। কিছু না কিছু গন্ডগোল হয়, কিছু না, শরীর খারাপ করে দেয়, ইকোনমিক্যাল লস করে দেয়, ড্যামেজ করে দেয়। হ্যাঁ, এগুলো হয় তো, এগুলো খুব বাজে। আর এগুলো যদি একবার মানে পুরো জেঁকে বসে তাহলে খুব মুশকিল। জাস্ট ছাড়ানো যায় না। কিন্তু বলে এগুলো করার জন্য নাকি প্রদেশ চেঞ্জ করতে হয়, নাকি নদীর ওপারে গিয়ে থাকতে হয়, একদম এইসব নাকি রেমেডি আছে এগুলোর। এই একদম তাই। এবং আমি তো বললাম আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে, বেঁচে গেছে যে একটা পয়েন্টে আমি নিজেটা রিয়েলাইজ করেছি যে কিছু একটা, কোনো একটা এন্টিটি আছে যেটা নেগেটিভ, যেটা না আমার সঙ্গে কন্টিনিউয়াস লড়াই করে যাচ্ছে, যেই কারণে বা তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল নেগেটিভিটির দিক। একদম। এবং শুধু তাই না, সে আমার থেকে কিছুটা শুষে নেওয়ার চেষ্টা করছে জীবনী শক্তিটা। এই ঘটনাটা সত্যি কৃপি। আমার এই ঘটনাটা শুনে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে ইচ্ছে, যে তুমি নজর বা হাওয়াতে তো বিশ্বাস করো? হ্যাঁ হ্যাঁ। আমি তোমার একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমি খুব স্পেসিফিক কারণ নাম বা কিছু বলবো না। একজন মৃত প্রায় ব্যক্তি, তাকে দেখতে একজন গেছেন, যিনি প্রায় মৃতপ্রায়। তিনি এমনি টুকটাক কথা বলতে পারছেন, তিনি খেতে খুব ভালোবাসতেন, মিষ্টি টিষ্টি খেতে খুব ভালোবাসতেন। তো যিনি দেখতে গেছেন তার প্লেটে মিষ্টি ছিল, তো যিনি মৃতপ্রায় ব্যক্তি উনি এরকম শুয়ে মিষ্টিটার দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, কারণ তার খুব ভালো লাগতো। কষ্ট না, আমাদের শরীর কষ্ট পায় যে সময় আমাদের শরীর আমাদের প্রিয় খাবারগুলো পায় না, ওরকম সময়। তার ঠিক পরের দিন যিনি দেখতে গেছিলেন, তিনি বাড়ি আসার পর তার প্রায় 4 থেকে 5 দিন, কি 1 সপ্তাহর মতন, এরকম একটা লং টাইম জুড়ে তার শরীর খারাপ ছিল, পেটের প্রবলেম ছিল। বুঝবো, এতগুলো দিন তার পেটের প্রবলেম ছিল, গ্যাসের প্রবলেম হয়েছে, মানে কঠিন অবস্থা। এবং তোমার কি মনে হয়? আমার মনে হয় যে ওই যে তাকানোটা, দেখো আমার চাইলে অনেক কিছু দিয়ে ম্যাচ, চাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু সেই সব দেখো, আমি তো বললাম বিশ্বাস অবিশ্বাস একটাই কয়েনের দুটো পিঠ। কি মানে শার্প জায়গা না, খুব শার্প জায়গা। তুমি বিশ্বাস করলেই একরকম, বিশ্বাস না করলেই অন্যরকম। এটাই অবজারভেশনের জায়গা, বুঝলে, কিভাবে দেখছো। তোমার তুমি তো মানে ইন্ডাস্ট্রির সাথেও কাজ করেছো এবং অনেক দিন ধরেই তুমি মানুষজনদেরকে চেনো, জানো। তোমার এই মুহূর্তে দেখা এরকম স্পিরিচুয়াল অ্যাওয়েকেন্ড কোনো ব্যক্তিত্ব আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে? দেখো আছে তো অনেকেই, কিন্তু প্রথম কথা হলো তাদেরকে আইডেন্টিফাই যদি আমি করেও থাকি, তাহলে আই ডোন্ট ওয়ান্ট দেম টু নো। ঠিক আছে, কিন্তু যখন একজন মানুষ উল্টো দিকে আমার সামনে এসে বসে, তখন বা আড্ডাতেই বসে, আড্ডা যখন মারি, তখন কিন্তু তার থট প্রসেস সম্পর্কে বোঝার একটা চোখ আমার তৈরি হয়েছে। এবং সেটার কারণ কিন্তু আমার এই স্পিরিচুয়াল যাত্রাই। তাতে আমি কিছু কিছু মানুষের মধ্যে বুঝি যে কিছু কিছু মানুষের মধ্যে সত্যি ওই জিনিসটা তৈরি হয়েছে, যে তারা কিন্তু পৃথিবীকে স্পিরিচুয়ালি দেখা শুরু করেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু 40 ঊর্ধ্ব মানুষ, কারণ একটা সময় পর সেই ম্যাচুরিটিটা আসে। একদমই তাই। এবং প্রত্যেকের নিজস্ব একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, প্রত্যেকের আছে। আমার যেটা মনে হয় যে মানে আমার যেরকম এজ বা আমি যেরকম লাইফ জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমার ভেতরে এখনো পর্যন্ত ব্যাপারটা একটা ঢেউ, এই আসছে, এই যাচ্ছে, এই ধরছি, এই হারিয়ে যাচ্ছে, এই ভাবনা এলো, এই ধরে রাখতে পারলাম না, মানে সবসময় একটা ক্ল্যাশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এটাই তো, এটা না হলে তুমি শান্ত হবে কি করে? খুঁজছি এভরি টাইম, এটা না হলে তুমি শান্ত হবে কি করে? মনের মধ্যে একটা সবসময় একদম, এটা খুব স্বাভাবিক সিচুয়েশন আছে। এটা কেন হচ্ছে জানো? কারণ একটা পয়েন্টে হঠাৎ করে সবকিছু সরে গিয়ে তুমি একটা কিছু দেখতে পাবে, ওই পয়েন্টটাতে তোমার মনে হবে ওকে আচ্ছা সবকিছু বাকি থাকবে চারিদিকে। ওইটা হলো আমার প্রধান পয়েন্ট, যেটা তুমি নিজের ভেতরেই একটা জায়গা খুঁজে পাবে। সেটা দেখো গৌরব, আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি এটা খুব জেনুইনলি বিশ্বাস করি। তুমি যখন একটা কাজ করছো, তুমি সেই কাজটাতে কি এনার্জি দিচ্ছ, সেটা কি কতটা পজিটিভ, কতটা নেগেটিভ। তোমার জীবনে তো নেগেটিভ এনার্জিরা বারবার ঢোকার চেষ্টা করবে, তাদেরকে তুমি কতটা সরিয়ে রেখে নিজেকে সেফগার্ড রাখতে পারছো। এটা কিভাবে ডিসাইড হয় বলো তো? এটা হলো একটাই জিনিসে ডিসাইড হয়, সেটা হলো সারেন্ডার। তুমি সারেন্ডার যদি করে দিতে পারো যে বস আমি জানি না তুমি কে, তুমি কি, তুমি কোথায়, তুমি কিভাবে জানি না,
তুমি মহিলা হতে পারো, তুমি পুরুষ হতে পারো, তুমি কেউ না হতে পারো, তুমি একটা হাওয়ার টুকরো হতে পারো, তুমি একটা ঘাসের টুকরো হতে পারো, তুমি একটা কনসেপ্ট হতে পারো, বাট আমি না তোমাকে, আমি জানি তুমি এক্সিস্ট করো এবং আমি না আমাকে সারেন্ডার করে দিলাম, এবার তুমি করে নাও যা করার। আমার মধ্যে দিয়ে যদি কিছু বড় হওয়ানোর হয় তাহলে ঘটিয়ে দাও, আমাকে মিডিয়াম হিসেবে গ্রহণ করো। তার মানে আমি অ্যাকচুয়ালি সেই যেটাকে তুমি ইউনিভার্স বলতে পারো, সেটা তুমি ঈশ্বর বলতে পারো, যাদের ইষ্ট দেবতা ডেমনিক পাওয়ার্স, তারাও এটাই করে, সারেন্ডার করে দেয়। সোল সারেন্ডারের কথা শুনেছো তো? যারা সোল বিক্রি করে দেয়, আত্মা দিয়ে দেয়, সোল বিক্রি করে দেয়, এটাও কিন্তু সারেন্ডারই, কিন্তু দ্যাটস এ নেগেটিভ সারেন্ডার। আমি বলছি, আর হ্যাঁ, এটা তো আমাদের গীতাতেও তো তাই বলছে যে তুমি নিজেকে সমর্পণ করো। একদম, তুমি সমর্পণ করে দাও, বাকিটা না, তুমি শুধু একজন আধার হয়ে থাকো, তুমি একটা পাত্র হয়ে থাকো যার মধ্যে দিয়ে কিছু একটা ঘটাতে পারি। কিন্তু এখানে একটা ব্যাপার, যে আমরা যে নিষ্কাম কর্মের কথা বলছি, নিষ্কাম কর্ম এটা কতটা সম্ভব? মানে যেমন ধরো, আমি যদি আরেকটু ডিটেলসে যাই ব্যাপারটা, যে আমি কর্তা, আমি কর্ম করছি, এই কর্মের মধ্যে আবার কর্তা লুকিয়ে আছে, কর্তার স্বার্থ লুকিয়ে আছে। যেমন ধরো আমি জল খাই, এবার আমার তেষ্টা না পেলে, তেষ্টা আমার কাছে স্বার্থ, তাই জন্য আমি জল খাচ্ছি। তো এই স্বার্থটা না থাকলে আমি তো জলটা খাবো না। আমার যদি তেষ্টার অনুভূতিটা না আসে, তাহলে তো আমি জল খাবো না। তো এই জায়গাটাকে তুমি কি করে ডিকোড করবে, যে নিষ্কাম কর্মের জায়গা? প্রথম কথা কঠিন খুব। প্রথম কথা, কর্মকে ডিকোড করা যাক। কর্ম কি? জল খাওয়া কর্ম না তোমার, জল খাওয়া তোমার কাজ। আচ্ছা, ঠিক আছে, কর্ম আর কাজের মধ্যে ডিফারেন্স আছে। জলটা যেই কাজ তুমি ন্যাচারালি করো, তার মানে তোমার ঘুমানো, ঘুম থেকে ওঠা, জল খাওয়া, খাবার খাওয়া, বেসিক বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এগুলো সব তোমার বেসিক কাজ। প্রত্যেকটা মানুষ অন্য হিউম্যানের সঙ্গে কানেক্ট করে, সেগুলো বেসিক কাজ। কর্ম হলো যেইটা তুমি ভেতর থেকে ফিল করবে, আমার না এই জিনিসটা এই মুহূর্তে করা উচিত, যেটা এই পৃথিবীতে কিছু একটা নতুন সৃষ্টি করবে। কিরকম? ছোট্ট করে বলি, ধরো একটা লোক, সে একটা কর্পোরেট অফিসে কাজ করে, তার কর্ম কিন্তু ওই কর্পোরেট অফিসের ওই কাজটাকে বেস্ট করে করা। সে যখন একটা নতুন কাজ, সে যখন ওই কোম্পানিটাতে ঢোকে, সে একটা হিউম্যান এনার্জি নিয়ে ঢোকে এবং সে কিছু জিনিস করে যাতে কোম্পানিতে কিছু একটা নতুন ঘটে। আমি খুব সোজাভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি ব্যাপারটা, যতটা সম্ভব আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। কর্ম ব্যাপারটা কর্তব্য নয়, কিন্তু মানে তুমি তোমার মা বাবার জন্য যে কাজটা করছো, যে কর্তব্য করছো, সেটা তো আছেই, কিন্তু কর্তব্যের বাইরে গিয়ে তুমি যখন তোমার মা বাবাকে সেই ভালোবাসাটা দেবে, তোমার মা বাবার প্রতি সেই কম্প্যাশনটা দেখাবে, সেটা তোমার কর্ম হিসাবে গণিত হবে। তুমি এমনি তোমার মা বাবার জন্য ধরো এটা করলে, তো আমি আমার মা বাবার জন্য ধরো, ঠিক আছে, তাদের যাতে টাকা পয়সার কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখলাম, দ্যাট কাউন্টস এজ কর্তব্য। আমার একটা কর্তব্য, আমার দায়িত্বটা ইয়ের প্রতি। কিন্তু যখন আমি তার সঙ্গে কিছু ফালতু গল্প করলাম এবং তার মনটা ভালো করলাম, সেটা আমার ভালো কর্ম হিসাবে গণিত হবে। সেটা তোমার সঙ্গে হতে পারে। যেটা ধরো কুরুক্ষেত্রের যুদ্ধে যেটা হচ্ছে, অর্জুনের যুদ্ধ করা তো কর্তব্যও ছিল, আবার ওটা কর্ম করে দিল শ্রীকৃষ্ণ। ওটা কর্তব্য আর থাকলো না, ওটা কর্ম হয়ে গেল, কারণ ওই কর্মটা না করলে ওই ইম্প্যাক্টটা পড়বে না। দ্যাটস ওয়াই ওই কর্তব্যটা একটা কর্ম। হ্যাঁ, ওই কর্তব্যটা কর্ম, শ্রীকৃষ্ণ কর্তব্যটাকে কর্ম হিসাবে আইডেন্টিফাই করে দিলেন। মানে অর্জুন যুদ্ধ না করলে সত্যটা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে। কারেক্ট, ধর্ম প্রতিস্থাপন হবে না। এবার এই ধর্ম প্রতিস্থাপন হবে না, পৃথিবীতে কিছু বদলাবে না যদি তুমি তোমার কর্মটা না করো। তো কর্মটা তো এইটা। এবার নিষ্কাম কি করে হতে হবে কর্মটা? কর্ম তুমি করছো, এই কর্মটাতে যে বদলাচ্ছে বা বদলাচ্ছে না, এইটা তোমার দায়িত্ব না, এটার সঙ্গে তোমার কোনো কানেকশন নেই। তোমার দায়িত্বটা হলো ওই কর্মটাকে সম্পূর্ণ সততার সঙ্গে করা। তোমার কর্ম কিন্তু এই পডকাস্টটাও। হ্যাঁ, কারণ তুমি একটা নতুন জিনিস ক্রিয়েট করছো, যেটা কিছু একটা চেঞ্জ করতে পারে।
কোনো একটা মানুষের জীবন হতে পারে, কোনো একটা মানুষের কিছু সময় বদলে দিতে পারে। জাস্ট 1 ঘন্টা ধরে কেউ যদি আমাদের এই পডকাস্টটা শুনে, তার হয়তো পার্সপেক্টিভ বদলে যেতে তার পারে। হয়তো পার্সপেক্টিভ বদলে গেল, আমরা জানলাম না। কিন্তু এটা তো কর্ম, গৌরব। যদি এটা কর্ম হয়, যদি তুমি এটা সত্যি, যদি তুমি এটা অনেস্টি দিয়ে করো, তাহলে এটা কর্ম হয়ে যাচ্ছে, কর্তব্য থাকছে না আর। যে প্রত্যেকদিন আমার একটা এপিসোড আপলোড করতে হবে না, আমি করছি তো আমার অনেস্টি দিয়ে কিছু মানুষকে এন্টারটেইন করার জন্য, সেটা তোমার কর্ম। এক্স্যাক্টলি, মানে এটা আমি খুব ফিল করি যে প্রেত কথাটা যেমন শুক্র রবি আমার, ওটা আমার কাছে কর্ম হয়ে গেছে। কারণ ওখানে প্রচুর মানুষ আমার জন্য অপেক্ষা করে থাকে, একদম, যে এই সময়টা করবেই। সেটা তোমার কর্মের জন্যই ওই পয়েন্টটা তৈরি হয়েছে। ওই মানুষগুলো ওয়েট করে, তার কারণ তুমি কর্মটা নিষ্কাম ভাবেই করেছো। নিষ্কাম কর্ম ছাড়া কোনো ফল পাওয়া যায় না। নিষ্কাম কর্মই এই জায়গায় এনে দেয়। নিষ্কাম, তুমি অ্যাকচুয়ালি নিজে বুঝতে পারবে না যে তুমি নিষ্কাম কর্ম করছো, যখন বোঝা যায় না। তুমি একটা জিনিস আমাকে বলো, প্রেত কথা যখন শুরু করেছো তুমি কি জানতে এতগুলো লোক তোমার পাশে দাঁড়াবে? না, জানতে না তো। তোমার এত মিলিয়ন সাবস্ক্রাইবার্স হবে, জানতে কি? তার মানে তুমি তো কোনো ফলের এক্সপেকটেশন এটা করোনি না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আজকেও তুমি যদি সেখানেই থাকতে পারো, তাহলে তোমার এই ফ্যামিলিটা আরো বড় জায়গায় যাবে। হ্যাঁ, মানে আমার আজও মনে আছে, আমি তখনও প্রেত কথার একটা 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য কোনোদিনও ভাবিনি যে কবে হবে। আজও আমি মিলিয়ন কবে হবে তা নিয়ে ভাবি। একদম, আমি জাস্ট আপলোড করতে থাকি, করে যাও। বিকজ আমি মানে প্রত্যেক শুক্রবার রবিবার আমি জানি এসে আমাকে কাজটা করতে হবে, এই কাজটা আপলোড করতে। এই ব্যাপারগুলো কি বলতো, এই ব্যাপারগুলো শুনে হয়তো আপনাদের মনে হতে পারে অনেক অনেক কি বলবো, অনেক জ্ঞানের কথা। বিষয়টা কিন্তু সিম্পল, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। নইলে আমি যেটা খুব ব্যক্তিগতভাবে ফিল করেছি, সরি আমার গলার আওয়াজটা মাঝে মাঝে ক্র্যাক করতে পারে, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে। আমি যেটা খুব ফিল করেছি অরুণাভদা, যে আমরা ছোটবেলা থেকে যেহেতু একটা ধোঁয়াশার মধ্যে থাকি, এবং আমরা আমাদের চারপাশে সার্কামস্টেন্স আমাদেরকে এমনভাবে তৈরি করে যেখানে আমরা হিংসেকে নর্মালাইজ করে দিয়েছি। ঠিক, ছোটবেলায় কেউ টিফিন বাক্সে করে খাবার নিয়ে গেছে, সে অন্যের সাথে শেয়ার করছে না। তার মা বলেছে এই নিজে পুরোটা খাবি, সে শেয়ার করছে না। ছোট বাচ্চাটা ওটাকে নর্মালাইজ করে নিয়েছে। আচ্ছা, আমার টিফিনটা তার মানে আমি কারোর সাথে শেয়ার করব না। বা কারোর বড় গাড়ি আছে দেখে আরেকজন তাকে হিংসে করছে, তাকে বলছে ও তো ওর পা চেটেই এই বড় গাড়িটা করেছে। তো এই জিনিসগুলো এত নর্মালাইজড হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়া খুললে এত হেট্রেড, এত হেট কমেন্টস, এত কন্ট্রোভার্সি, এত টক্সিসিটি, আমরা এই জিনিসগুলোকে এত বেশি নর্মালাইজ করে দিচ্ছি এখন, যে ধীরে ধীরে আমাদের জীবন যে সহজ, এই ভাবনাটা থেকে আমরা মানে বেরিয়ে গেছি। আমাদের জীবনের ব্যাকরণটা ঠিক নেই। একদম ঠিক বলেছো। আমাদের ব্যাকরণে এখন লোভ, হিংসে এগুলোই মেন প্রাধান্য পায়। তো অল্প বয়স থেকে যদি আমরা এই ডিসকাশনগুলো করতে পারি, তাহলে আমাদের কাছে জীবনের উদ্দেশ্যটা ক্লিয়ার হয়, যে শুধু ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়াটাই আমার জীবনের উদ্দেশ্য নয়। তুমি যেটা বললে সেটা খুব ইম্পর্টেন্ট, যে নর্মালাইজ করা এইটাও উচিত। আমি পালাবো কোথায়? আমার মাথার মধ্যে একটা সমস্যা চলছে, আমার ধরো কথার কথা বলছি, আমি তোমাকে হিংসে করি, কথার কথা, আমার মাথার মধ্যে এটা চলছে। আমি ভাবছি যে আমি তোমার সাথে একই পাশাপাশি বাড়িতে থাকি বলে আমার তোমার প্রতি হেট্রেড আরও বেড়ে যাচ্ছে। নাও আমি এখান থেকে চলে গেলাম হয়তো উল্টোডাঙ্গা, সেখানে গিয়েও আমার তোমার প্রতি হিংসাটা কমবে না। একদমই তাই। হয়তো তোমার বদলে উল্টোডাঙ্গায় আমার পাশের বাড়িতে যে থাকবে তার সাথে আমার সেম প্রবলেম শুরু হবে, কারণ তার হয়তো আমার থেকে একটা দামি গাড়ি আছে। পয়েন্টটা হলো, তুমি যেটা বললে যে তুমি উল্টোডাঙ্গা গেলেও তোমার মধ্যে থেকে তো ওই কলুষটা বেরোচ্ছে না। তুমি তো উল্টো দিকে যাকেই দেখবে তার মধ্যে তোমার ওটাই তৈরি হবে। এবং সেটা অ্যাকচুয়ালি খুব ঠিক বলেছো, যে এই ধরনের কনভারসেশন আরো আসা উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাকে নর্মালাইজ করা উচিত, এই জিনিসগুলোকে। হ্যাঁ, এই জিনিসগুলোকে নর্মালাইজ করা উচিত, এই নিয়ে কথা বলাকে নর্মালাইজ করা উচিত। মানুষ না, অনেক মানুষ আছে দেখবে, তাদের সঙ্গে তুমি কথা বলতে এসব বাদ দে, ইন্টারেস্টটা নেই, খুব একটা ইন্টারেস্ট নেই। ইন্টারেস্টটা থাকলে জীবনটা না একটু বেটার ভাবে দেখা যায়, জানো তো, জীবনে আনন্দটা অনেক বেটার ভাবে এনজয় করা যায়। সেটা কেন যে লোকে করে না আমি জানি না, বাট তুমি যেটা বললে সেটা খুব সত্যি, যে সত্যিই তো লোকের মধ্যে এগুলো বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। তোমার ইউটিউব চ্যানেলটা নিয়ে কি ভাবছো? তোমার ইউটিউব চ্যানেলটা দারুণ চলছে। অরুণাভদার ইউটিউব চ্যানেলের নাম সন্দেশ টিভি। যারা জানেন না তাদেরকে বলছি, আমার সব থেকে প্রিয় পডকাস্ট চ্যানেল অরুণাভদার চ্যানেল।
কারণ আমি অরুণাবদার ভিডিও তখন দেখেছি যখন অরুণাবদার চ্যানেল সবে শুরু হয়েছে, হ্যাঁ হয়তো বোধহয় 200-300 সাবস্ক্রাইবার ছিল যখন, তখন বোধহয় দেখেছে। একদম প্রথমে। এবং আমি তখন মেসেজ করেছিলাম যে তোমার কন্টেন্ট আমার দারুণ লেগেছে, হ্যাঁ হ্যাঁ মানে এত সুন্দর ছিল। মানে ওখান থেকে বোঝা যায় যে তুমি যখন মন থেকে কোনো একটা কাজ করছো কিছু প্রুফ করার জন্য না, হ্যাঁ। জাস্ট কাজটাকে করার জন্য, তখন মানুষ কানেক্ট করে। তো আমি কানেক্ট করেছি সেই জায়গায়। তো সেই সময় থেকে আমি একদম ফ্যান অরুণাবদার আরে, পডকাস্টের। thank you. এবং মানে আমার কাছে একটা অনেক বড় ব্যাপার যে অরুণাবদা আমাকে তার পডকাস্টে ডেকেছিল এবং আমি সেখানে গিয়েছিলাম। এটা দারুণ আমার কাছে কনভারসেশন হয়েছে কিন্তু তোমার সঙ্গে, কনভারসেশনটা কিন্তু খুব ভালো। এবং তোমার কোন পার্টিকুলার কনভারসেশনটার পরে খুব নিশ একটা অডিয়েন্স দেখেছে ওটা, কারণ ওটা সবার জন্য না। এটা আমরা যখন করছিলাম তখনও জানতাম। প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছে আলাদা করে যে এই পডকাস্টটা না একদমই আলাদা একটা জিনিস, এবং এখান থেকে না অনেক কিছু পেলাম। এটা কিন্তু প্রচুর মেসেজ এসছে আমার কাছে। আমি তুমি ছিল না, ওকে বা কাকে একটা বলছিলাম। হ্যাঁ, আমার মনে হয় যে মানে আমাদের সবারই তো বয়সটা বাড়ছে আস্তে আস্তে করে, এবং এখন ধীরে ধীরে করে যারা ধরো আমাকে চিনতো একরকম ভাবে, এখন আমিও কিছু শিখছি নতুন, সেগুলোকে আমিও কিছু যাপন করছি অনেক জিনিস। একদম একদম। সেগুলো আমার মনে হয় যে কোথাও দাঁড়িয়ে আমার কথার মধ্যে দিয়েও যদি প্রকাশ পায় বা হয়তো প্রকাশিত হয় কখনো, আমি যদিও মানে একটা সার্চের মধ্যে রয়েছে, এটা তো তুমি বুঝতেই পারো আমায় দেখে। এইটাও যদি তুমি কমিউনিকেট করতে পারো লোককে যে তুমি সার্চের মধ্যে আছো উইথ ইউর ট্রু সেলফ, সেটাও মানুষকে কিছুটা দেয়, যেটা তোমার পডকাস্টের ক্ষেত্রে হচ্ছে। আর আমার পডকাস্ট সত্যি, গৌরব যেটা বললো, 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে গেলাম। গৌরব কি করে পৌঁছে গেলাম আমি বুঝতেই পারলাম না। চোখের সামনে কি হ্যাঁ কি মানে সুন্দর আস্তে ব্যাপারটা। আস্তে 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 এত লোক আমার সঙ্গে জুড়লো, এত লোক আমার সঙ্গে ভালোবাসে। আমি খুব খুশি তোমার তোমার এই সাবস্ক্রাইবার হওয়াটায়, তোমার এই চ্যানেলটা গ্রো করাতে আমি প্রচণ্ড খুশি। মানে আমি অপেক্ষা করে আছি যে আরো বড় কিছু, আরো নতুন কিছু ডেফিনেটলি আমরা দেখতে পাবো। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই তো আসবে। অরুণাবদার চ্যানেল সন্দেশ টিভি, সেখানে সোল কানেকশন পডকাস্ট অলরেডি 1 লাখ সাবস্ক্রাইবার গতকালই গতকালই কমপ্লিট হয়েছে। কংগ্রাটস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং এই যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, মানুষের তোমার প্রতি এক্সপেকটেশন অনেক বেড়ে গেল, এবং এটা তুমি ফিল করতে পারছো অলরেডি একদম যে মানুষজনের তোমার উপর একটা এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। কি প্ল্যান, নতুন কোনো প্ল্যান? দেখো, আমি আমার জীবনে যেটা ভালো করতে পারি সেটা হলো আমার মনে হয় যে আমি কনভারসেশন ক্রিয়েট করতে পারি, এটা আমার মনে হয়। এবং এটা আমার মনে হয়েছিল তখন আমি শিওর ছিলাম না। এখন আমি বুঝতে পারছি এত লোকের ভালোবাসা পেয়ে, ঠিক আছে, আমার সঙ্গে কেউ কোনো না কোনো জায়গা থেকে কানেক্ট করতে পারছে। আমার এখন উদ্দেশ্যটা হলো আমি আরও কি করে অনেক বেশি মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি, আর ডিফারেন্ট কনভারসেশন ক্রিয়েট করা হলো আমার এখন মানে ইন্টেনশন। অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে আমার কমিউনিটিটা, আমার যে এই পুরো একটা কমিউনিটি তৈরি হচ্ছে, যেখানে আমি বারবার বলি স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, এটা যাতে আরেকটু ভ্যালু দেয় সোসাইটিকে। কারণ আমি যার থেকে নিয়েছি তাকে তো দেওয়ার একটা দায়িত্ব থাকে। একদম, সেইটা আমার কোথাও একটা ফিল হচ্ছে যে এই দায়িত্বটা আরো বেশি। হ্যাঁ, এবার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, এবার ইনস্টাগ্রাম গ্রো করবে। ঠিক আছে, ইনস্টাগ্রামটার প্রতিও এখন আমাদের নজর দিতে হচ্ছে। তো এরপর সিনেমা বানানো নিয়ে কি প্ল্যান আছে? এই দেখো, এইটা তো তোমার গ্রো করবে, এটা একটা তোমার প্ল্যাটফর্ম, তুমি অলরেডি এটা ক্রিয়েট করে ফেলেছো। এরপর সিনেমা নিয়ে কি ভাবছো? সিনেমাটা আমি তখন, এটা বানাতেই এসেছিলে কলকাতায়? হ্যাঁ না, সিনেমা বানাতেই এসেছিলাম, হ্যাঁ। সিনেমাই বানাবো আমি। হ্যাঁ, এবং সেটাই আমার সত্তা। আমার মনে হয় পডকাস্টটাও আমার স্টোরি টেলিং সত্তারই আরেকটা পার্ট, যেখানে আমি অন্যের স্টোরি নিয়ে আসছি থ্রু মাই পডকাস্ট। বাট সিনেমাটা তো বানাতেই হবে। 2টো স্ক্রিপ্ট নিয়ে আমি অলরেডি মুভ করছি। সেটা এমন একটা পর্যায়ে আছে যে আমি এখন মানে ডিসাইড করছি যে যখন আমার ইচ্ছে হবে প্রচন্ড যে এই মুহূর্তে আমাকে সিনেমাটা বানাতেই হবে, তখন আমি সিনেমাটা বানাবো। মানে প্রডিউসারদের সঙ্গে আমার যখন কথা হয়, তো এই কথাটা আমি পরিষ্কারই বলি, যে কথা হয়েও আছে, অনেকটা এগিয়েও আছে। সেখানে আমি বলি যে আমার একটা সময় লাগবে, যে এই সময়টায় আমি বুঝতে পারবো যে এইটাই হলো রাইট টাইম যেখানে আমি গল্পটা বলতে চাই। তো এই সময়টার জন্য ওয়েট করছি। 2025-এ সেটা ঘটবে। তোমার সিনেমায় গান নিয়ে তোমার কি? আমি যে সিনেমাটা লিখেছি তাতে 9টা গান আছে। আচ্ছা, মানে তুমি গানের উপর অনেক ফোকাস করো। মিউজিক আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আমার লাইফ চলার জন্য আমার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর সিনেমার সঙ্গে, ইন্ডিয়ান সিনেমার সঙ্গে গানের কানেকশন, এটা তো একটা ন্যাচারাল কানেকশন হওয়া উচিত, এটাই থাকা উচিত। এটা আমরা বড়ই হয়েছি এইভাবে। তো মিউজিক আমার জন্য খুবই ইম্পর্টেন্ট সিনেমায়। তবে সিনেমার প্যাটার্ন অনেক বদলে গেছে এই সময়।
এই সময় কোনো একটা সিনেমা কোনো একটা গান না থাকলেও হুম, সিনেমা স্টোরির উপর দিয়ে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। পারি। অনেক সিনেমায় গান থাকে না। তুমি কি কোন ধরনের সিনেমা খুব বেশি দেখো? আমি সব সিনেমা দেখি, সব ধরনের সিনেমা দেখার চেষ্টা করি। জনরা? আমি বলিউড কমার্শিয়াল থেকে শুরু করে হ্যাঁ। আহ, আমাদের ইংলিশ, কোরিয়ান, জাপানিজ, কিছু কিছু সময় হাই কিছু হাই কিছু ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে সিনেমাগুলো কিছু কিছু ক্ষেত্রে থাই ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু ক্ষেত্রে তোমার স্প্যানিশ, হ্যাঁ। ফ্রেঞ্চ, যা যা আমার মনে হয় মুভির একটা কালার কারেকশন আছে যেটা আমার অসাধারণ। একদম ঠিক। এবং অসাধারণ। তারা তারা তাদের অ্যাপ্রোচটাই আলাদা। আমি রিসেন্ট কুইন্স গ্যাম্বিট দেখলাম, বিউটিফুল কাজ, কি সুন্দর কালার আর ক্যামেরার কাজ। সিরিজটাও দুর্দান্ত। আমি যেহেতু একজন চেস এন্থুজিয়াস্ট, তাই? আমি খুব জানতাম না এটা। দাবা খেলতে ভালোবাসি, আরে সাবাস। প্রতিদিন দাবা খেলি। হ্যাঁ। আমি কবে লাস্ট দাবা খেলেছি তোমার বাড়িতে? পরের বার যখন যাবো তাহলে আমার কাছে প্রফেশনাল বোর্ড আছে। একবার খেলা, মানে আমি প্রফেশনাল খেলার লোক নই। না, আমার কাছে আছে বোর্ডটা, আমি কিনে বই রেখেছি। খেলতেই পারি, হ্যাঁ। কিনে রেখেছি, এটা একদম খেলতে পারি। আমি রেগুলার অনলাইনে খেলি, আমি একটা রেটিং অব্দি পৌঁছানোর চেষ্টা করছি, দেখি কত দূর যেতে পারি। আচ্ছা, ওটা একটা টার্গেট। ওটা টার্গেট আছে, 1500-1600 অব্দি যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আজকে আমরা পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি। তুমি আমাদের অডিয়েন্স বেশিরভাগই সব অল্প বয়সী ছেলে মেয়ে, সবাই এনথুসিয়াস্ট এই ধরনের সুপার ন্যাচারাল সেক্টরসগুলোতে। তুমি তাদেরকে কোনো অ্যাডভাইস দিতে চাও, যেই অ্যাডভাইসটা তাদেরকে একটা স্বচ্ছ জীবনযাপনের দিকে এগিয়ে নিয়ে যাবে? দেখো, প্রথম কথা হলো, তোমাদের যা বয়স বা তোমরা যেই বয়সে দেখছো, হয়তো আমার কিছু ফলোয়ার্স ওটা দেখছে, তাদের হয়তো বয়স একটু বেশি, বাট সবার জন্যই আমি বলছি যে জীবনে না এই নেগেটিভ এনার্জিটা শুধুমাত্র ভূত বা প্রেত সীমাবদ্ধ থাকে না। দ্যাটস এ পার্ট অফ দ্য এন্টিটিস। তার বাইরে সবচেয়ে বড় শত্রু আমাদের কিন্তু আমাদের নেগেটিভ থটস। সেটা কিন্তু বিরাট ভূত আমরা নিজেদের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যখন আমাদের মধ্যে এই নেগেটিভ থটগুলো আস্তে আস্তে কমতে থাকে, তখন আমরা নিজেরাই বুঝতে পারি যে একটু একটু করে খুশি বেশি থাকা শুরু করছি, একটু একটু করে আরেকটু নিজেকে বেশি চিনতে পারছি, এরকম একটা জায়গা তৈরি হয়। সুতরাং এই কারণেই আমি সবসময় আমার পডকাস্টেও বলি, স্প্রেড পজিটিভিটি আর নলেজ। যত বেশি নলেজ পারো চারিদিক থেকে নিতে থাকো, আর নিজের ভেতরটার যে নেগেটিভ থটগুলো, কারোর জন্য খারাপ লাগা, কারোর জন্য হিংসা, কারোর জন্য দেশ, কিচ্ছু হবে না এগুলো করে। একটা বয়সে গিয়ে নিজেই বুঝতে পারবে যা করেছে সব ভুল করেছে, তো এখন থেকে ভুলগুলো ছেড়ে দাও। সিম্পল কথা। তোমার সাথে কথা বলে প্রত্যেকবার দারুণ আনন্দ লাগে, মানে এটা আমি মন থেকেই একদম Thank বুঝি you, এবং গৌরব। বিশ্বাস করি, কারণ তোমার সাথে পডকাস্টের জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। মানে আমি তোমার সাথে আমাদের পডকাস্টটা বেশ কয়েকবার শিডিউল হয়েছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ হয়েছে। একবার আমার দিদি নাম্বার ওয়ানের শুটিংটা হ্যাঁ, পড়ে হ্যাঁ, গেছে, এবার ঠিক। প্রিয়াঙ্কা দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। একদম অবভিয়াসলি হয়। এবার সকালবেলা ফোন এসছে, বললাম যে হচ্ছে না, তাহলে এটা যাওয়া উচিত। আগের বার আমি মায়ের জন্য গিয়েছিলাম, এবার প্রিয়াঙ্কার জন্য গেলাম। তারপরে আমাদের একদিন প্ল্যান হলো, সেটা মনে হয় হলো না, কাজ ছিল তোমার আবার একটা। আমার একটা কাজ পড়ে গেল। হ্যাঁ, কাজ পড়ে গেল। তারপর আমরা ফিক্স করলাম আজকে করব, আর কালকে আমরা প্রেতকথা এক্সপ্রেসে বেরিয়ে যাচ্ছি। রাইট। এটা আমাদের মূলত প্রেতকথা এক্সপ্রেসে যাওয়ার আগের শেষ শেষ পডকাস্ট। বাহ, তো থ্যাঙ্কস এ লট ফর কামিং, খুব Hopefully ভালো লাগলো। আমারও দারুণ লাগলো তোমার সঙ্গে আড্ডা। এবং আমরা আবারও কোনো পডকাস্ট করব, আবারও আমরা এই ধরনের আলোচনা বা স্পেসিফিক কোনো টপিক নিয়ে হয়তো আমরা কথা বলবো। তো ততক্ষণ আজকের মতো আমরা চললাম। অবশ্যই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, এবং অরুণাবদার চ্যানেল সন্দেশ টিভিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং নতুন নতুন পডকাস্ট প্রত্যেক সপ্তাহে আমরা নিয়ে আসি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।